এটা কোন নাটক হচ্ছে? আমার সাথে তোমার বিয়ে, আমি তোমার বস, তুমি আমার সাধারণ জুনিয়র কর্মচারী। আমার সাথে এরকম সাধারণ এক কর্মচারীর বিয়ে মানে কিভাবে হলো? আপনি যদি আমাকে শুধু কর্মচারী ভেবে থাকেন তাহলে ভুল করছেন। আজ থেকে আমি আপনার স্বামী। স্বামী? তুমি বুঝছো তো কাকে কথা বলছো? আমি নীলা চৌধুরী, অফিসের সিনিয়র বস। আমার সাথে তোমার মতো সাধারণ ছেলের নাম নিতেও লজ্জা লাগে। লজ্জা লাগছে? তবুও এখন আপনি আমার ঘরে আমার নামের সঙ্গেই বাধা পড়েছেন। বিয়ে হয়েছে মানে সব মেনে নিতে হবে এমনটা ভেবো না। আমি অফিসে যেমন রাগী বস, ঘরেও তেমনই থাকবো। আমার কাছে তোমার কোনো মূল্য নেই। আমার কাছে কিন্তু আপনি শুধু বস নন, আমার বউ। তাই এই রাগ অপমান সব সহ্য করব, কিন্তু একদিন আপনাকে বুঝিয়ে ছাড়ব আমি আপনার কেবল জুনিয়র না। তুমি যতই বলো না কেন, আমার মন গলবে না। মন না গলুক তবু আমি থামব না, কারণ আমি আজীবন আপনাকে আমার স্ত্রী হিসেবেই চাইব। তুই আমার বাবাকে হাত করে এই বিয়ে করেছিস। তুই একটা লোভী লোক। আমার বাবার টাকায় ভাগ বসাতে এই বিয়ে করেছিস। মুখ সামলে কথা বলবেন। আমি আপনার বাবার টাকায় নয়, আপনাকে বিয়ে করেছি। আর কোনো দিন আমাকে লোভী বলবেন না। আমার মতো সিনিয়র বসকে তুই বিয়ে করবি আর বলবি টাকার লোভ নেই? তুই তো সোজা সাপটা আমার বাবার গলা ধরে বসেছিস। শুনুন নীলা ম্যাডাম, আমার আত্মসম্মান আছে। আমি টাকা কিংবা লোভের জন্য কাউকে চাই না। আপনাকে চেয়েছি আপনার বাবার প্রভাবের কারণে নয়। তোর কথায় আমি কিছু বিশ্বাস করি না। তুই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ভুল? তাহলে এই ভুল নিয়ে বাকি জীবনই কাটাতে হবে, কারণ এখন আপনি শুধু আমার বস নন, আমার স্ত্রীও। আর স্ত্রীকে অপমান করার অধিকার কাউকে আমি দেব না, আপনাকেও না। তোর মতো সাধারণ কর্মচারীকে আমি কোনো দিন মানতে পারবো না। আমার কপালে এরকম স্বামী লেখা ছিল না। তুই আমার যোগ্য না। কালেমা সাক্ষী রেখে বিয়ে করেছি। আজ থেকে আমি তোর স্বামী। যোগ্য অযোগ্য বিচার করার অধিকার তোর নেই, সেটা ভাগ্য ঠিক করে দিয়েছে। ভাগ্য? ভাগ্যের দোহাই দিবি না। সব তোর চালাকি। তুই আমার বাবাকে হাত করেছিস আর এখন স্বামী সাজছিস। আমার বাবার দয়া না থাকলে তোর মতো ছেলের স্বপ্ন আমার মতো মেয়েকে পাওয়া যেত না। একটা কথা মনে রাখবেন নীলা ম্যাডাম, আমি কারো দয়া খেয়ে বাঁচি না। নিজের যোগ্যতায় যেখানে আছি সেখানেই দাঁড়িয়ে আপনাকে বিয়ে করেছি। আপনার বাবার টাকার লোভ আমার নেই। আর আমাকে বারবার অপমান করলে সেটা আমি সহ্য করব না। ও, খুব বড় লোকের মতো কথা বলছিস, কিন্তু আমার চোখে তুই কিছুই না। তুই আমার অফিসের কর্মচারী আর ঘরে ঘরে আমি তোকে স্বামী হিসেবে মানিই না, মানবও না কোনোদিন। চুপ, একদম চুপ। আমি তোর অধিকার কেড়ে নেইনি, জোর করিনি। বিয়ে হয়েছে সামাজিকভাবে, ধর্মীয়ভাবে। এখন চাইলেও আমাকে অস্বীকার করার ক্ষমতা তোর নেই। আমি তোকে স্বামী মানি না, মানে মানি না। আমার মন তোর জন্য কখনো গলবে না। অভ্র দাঁড়িয়ে গিয়ে সামনে গিয়ে দাঁড়ায়, গলার স্বর ভারী হয়। শোন, বিয়ে যখন হয়েছে তখন যোগ্য অযোগ্য যাই হই না কেন, তোকে আমার হয়ে বাকি জীবন কাটাতেই হবে। তুই আমার থেকে পালাতে চাইলে সেটা হবে না। আমি আমার স্ত্রীকে ধরে রাখবো, নিজের কাছে রাখবো, এটাই সত্য। তুই আমাকে জোর করে আটকে রাখবি? হ্যাঁ রাখবো, কারণ আমি তোর স্বামী আর তুই আমার স্ত্রী। এই সম্পর্ক থেকে পালানোর রাস্তা নেই। ঘর নীরব হয়ে যায়। নীলা রাগে পাশ ফিরে বসে থাকে, চোখে জল জমে ওঠে কিন্তু কিছু বলে না। অব্র রাগী হলেও ভেতরে ভেতরে কষ্টে ভেঙে পড়ে। ধীরে ধীরে চুপচাপ খাটের অন্য প্রান্তে বসে যায়। নীলার রাগ থামার নাম নেই, চোখ লাল হয়ে উঠেছে। অব্রর কথা যেন ওর গলায় কাটার মতো বিঁধছে। হঠাৎ করে উঠে দাঁড়িয়ে টেবিলের উপর রাখা ফুলদানি এক ধাক্কায় মাটিতে ফেলে দিল। টিংটাং শব্দে টুকরো হয়ে ছড়িয়ে পড়ল সারা ঘরে। আমি তোকে কোনো দিন মানতে পারবো না। আমার জীবন নষ্ট হয়ে গেছে। তোর মতো সাধারণ কর্মচারীর সঙ্গে জীবন কাটানোর চেয়ে মরে যাওয়া ভালো। চোখে ভেসে উঠল নীলার চোখের দমকা রাগ, যেন নিজের ভাগ্যের উপর বিদ্রোহ করছে। অথচ অব্র কিছুক্ষণ ওর দিকে চুপচাপ তাকিয়ে রইল। কিন্তু যখন নীলা আবার শোকেস থেকে শোপিসটা তুলে ছুঁড়ে ফেললো, অব্র আর নিজেকে ধরে রাখতে পারল না। থামুন, একদম থামুন নীলা ম্যাডাম।
আমরা আপনাদের মতো বড়লোক নই যে ইচ্ছে হলে হাজারটা জিনিস নষ্ট করবেন। আমাদের কষ্টের জিনিস, শ্রমের টাকায় কেনা, এগুলো ভেঙে নষ্ট করার কোনো অধিকার আপনার নেই। নীলা অব্রর দিকে এক ঝলক তাকালো, চোখে শুধু আগুন। তুই আমাকে থামাতে পারবি? আমি যা চাই তাই করব, তুই আমাকে থামানোর যোগ্যই না। অব্র এবার এগিয়ে এলো, তার মুখ রাগে গম্ভীর, চোখে দহন। আমি তোমার স্বামী, তোমাকে ভুল পথে চলতে দেখলে থামানোর অধিকার আমার আছে। নিজের অপমান আমি সহ্য করতে পারি, কিন্তু আমার কষ্টের সম্মানকে এইভাবে ছুঁড়ে ফেলার অধিকার তোমাকে দেব না। ঘরের বাতাস ভারী হয়ে উঠল, টুকরো টুকরো ভাঙা কাছের মতো তাদের কথোপকথনও ধারালো হয়ে কেটে যাচ্ছিল। নীলা হঠাৎ চুপ করে গেল, বুক উঠানামা করছে দ্রুত, ওর চোখে পানি এসে ভরল, কিন্তু সে জেদ করে মুখ ঘুরিয়ে নিল। আমি কখনোই তোমাকে মেনে নেব না। এই বিয়ে আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি। শাস্তি হোক, ভুল হোক বা ভাগ্যের খেলা হোক, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে ছাড়বো না। কিন্তু মনে রেখো, তোমার এই অহংকার একদিন ভেঙে পড়বে, তখন আমি তোমার পাশে থাকবো। রাতের বাতাস থমথমে, ভাঙা কাচের টুকরোর মতো তীক্ষ্ণ এক অদ্ভুত নীরবতা নেমে এলো ঘরে। নীলা হঠাৎ চুপ করে গেল, বুক ওঠানামা করছে দ্রুত, ওর চোখে পানি এসে ভরল, কিন্তু সে জেদ করে মুখ ঘুরিয়ে নিল। রাতের বাতাস থমথমে, ভাঙা কাচের টুকরোর মতো তীক্ষ্ণ এক অদ্ভুত নীরবতা নেমে এলো ঘরে। নীলার আগে কাঁপতে কাঁপতে চোখ বুজে পাশ ফিরল, আর অব্র জেদ আর কষ্ট নিয়ে খাটের কোণে গা এলিয়ে বসে থাকলো, চোখ ভরে ওঠা বেদনা লুকিয়ে। নীলা এবার আর নিজেকে সামলাতে পারল না, চোখে পানি, ঠোঁটে বিষাক্ত রাগ। বিছানার কোণে দাঁড়িয়ে অব্রর দিকে আঙ্গুল তুলল। তোর মতো সাধারণ কর্মচারীর সঙ্গে আমি এক বিছানায় থাকতে পারবো না, শুনতে পাচ্ছিস? আমার ঘৃণা লাগছে, তুই বেরিয়ে যা এখান থেকে। শব্দগুলো যেন বিষের মতো ছুঁড়ে মারল অব্রর বুকে। অব্র কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে তাকিয়ে রইল ওর দিকে, চোখে একরাশ কষ্ট আর দমে রাখা ক্ষোভ জমে উঠল। নীলা, আপনি যা বলছেন সেটা শুধু আমার না, আমাদের দুজনের মান সম্মানের কথাও। বাইরে বাড়িতে কতজন লোক আছে, আত্মীয় স্বজন, পরিবার। আমি যদি এখন বেরিয়ে যাই, তারা কি ভাববে? আমার কিছু যায় আসে না, আমি এই বিয়েকে মানি না। তুই আমার স্বামী হওয়ার যোগ্য না, আমি তোর পাশে শোয়ার কথা কল্পনাও করতে পারি না। অব্র এবার এক পা এগিয়ে বিছানার ধরে দাঁড়ালো, চোখে এক অদ্ভুত দৃঢ়তা। ঠিক আছে, আপনি যদি আমাকে সহ্য করতে না পারেন আমি জোর করব না, কিন্তু আমি এখান থেকে বের হব না। বাড়ির লোকেরা ভুল কিছু ভাবুক, সেটা আমি চাই না। তাহলে তুই জোর করে আমার পাশে শুতে চাইছিস? না, আমি আপনার পাশে শোবো না, আমি সোফায় থাকবো। এই ঘর তোমারও, এই ঘর আমারও, তোমারও, কিন্তু আমি তোমার সীমারেখা ভাঙবো না। তুমি যদি চাও আমি দূরে থাকি, আমি দূরে থাকবো। নীলার বুকের ভেতর কেমন জানি ধাক্কা খেলো। অব্রর চোখে কোনো ভণ্ডামি নেই, শুধু সোজা সাপটা এক রোখা জেদ। ওর কানে প্রতিধ্বনিত হলো অব্রর শেষ কথা। আমি তোমার সীমারেখা ভাঙবো না। নীলার আগে আর কিছু বলতে পারল না, ঠোঁট বাঁকিয়ে পাশ ফিরল, চোখে অঝোর জল গড়িয়ে পড়ল বালিশে। অব্র ধীরে ধীরে ঘরের এক কোণে রাখা সোফায় গিয়ে বসল, শরীর এলিয়ে দিল, কিন্তু চোখের ভেতর জমে থাকা কষ্ট লুকানো গেল না। রাত নেমে এলো গাঢ় অন্ধকারে, ঘরে দুজন মানুষ, দুজনের ভেতরে অগণিত ঝড়। একজন অহংকারে অন্ধ, আরেকজন অভিমানে গুমড়ে থাকা নীরব আগুন। রাত কেটে গেছে টানটান অস্থিরতায়। একদিকে সোফায় আধো ঘুমে ক্লান্ত অব্র, অন্যদিকে বালিশে মুখ লুকিয়ে জেদে ভরা নীলা। ভোরের আলো ঘরে ঢুকতেই নীলা ধীরে ধীরে উঠে বসলো, চোখে লাল দাগ। সে চুপচাপ চুল বাঁধতে লাগলো, যেন রাতের ঘটনাগুলো কিছুই হয়নি। অব্র নিঃশব্দে বিছানার চাদর গুছালো, তারপর বাইরে গিয়ে নাস্তার ব্যবস্থা করে নিয়ে এলো। একটা ট্রেতে সাজানো রুটি, ডিম আর চা, সে ট্রেটা বিছানার উপর রাখলো। খেয়ে নিন, সকালে খালি পেটে থাকা ভালো না। নীলা তাকিয়ে দেখলো রুটি, ডিম, চা, ঠোঁট বাঁকিয়ে তার ছেলের হাসি দিল। এইসব কি? এসব সস্তার খাবার নীলা চৌধুরী খায় না। বড়লোকের মেয়ে বিয়ে করেছিস, অথচ তার মতো যত্ন করতে পারিস না। মুহূর্তেই নীলা ট্রেটা হাতে তুলে ধপাস করে মেঝেতে ছুঁড়ে ফেললো। গরম চা ছিটকে গড়িয়ে গেল মেঝেতে, রুটিগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে পড়লো। অব্রর মুখমণ্ডল শক্ত হয়ে গেল, চোখে আগুন জ্বললেও সে চিৎকার করলো না, গভীর দম নিল, তারপর ধীর গলায় বলল,
আপনি যদি এটা খেতে না চান সমস্যা নেই, কিন্তু খাবারকে এভাবে নষ্ট করার অধিকার আপনার নেই। এই খাবার হয়তো আপনার চোখে সস্তা, কিন্তু এটা কষ্টার্জিত টাকা দিয়ে কেনা। আমি অপমান সহ্য করতে পারবো, কিন্তু খাবারের অপমান সহ্য করতে পারবো না। হো, খুব আবেগী কথা শোনাচ্ছিস। তোর কষ্ট আমার বুঝতে হবে নাকি? আমার জায়গা 5 তারা হোটেলে, দামি খাবারে। তুই তো নিজের বউকে সম্মানই দিয়ে কিছু খাওয়াতে পারলি না। অব্র এবার চুপ করে দাঁড়িয়ে রইল, ভেতরে ভেতরে ক্ষোভে কাঁপছে। তবু গলা ভারী করে বলল, নীলা, আপনি বারবার আমাকে অপমান করছেন। আমি সহ্য করছি কারণ আপনি আমার স্ত্রী, কিন্তু মনে রাখবেন আমি আমার নিজের সীমা ভাঙব না। তুমি যতই বলো আমি যোগ্য নই। নীলা কোনো জবাব দিল না, শুধু চোখ পাকিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল, ঠোঁটে অদ্ভুত এক ব্যঙ্গ মাখা হাসি। অব্র নিচু হয়ে মেঝেতে ছড়িয়ে থাকা খাবারগুলো কুড়িয়ে নিল। প্রতিটি রুটিতে যেন লেগে আছে তার আত্মসম্মানের সকালটা। নেমে এলো বিষাক্ত নীরবতায়। ঘরে দুজন মানুষ, দুটো ভিন্ন পৃথিবী। একজনের অহংকার আকাশচুম্বী, অন্যজনের আত্মসম্মান পাহাড় সমান। তাদের যুদ্ধ যেন কেবল শুরু হলো। সকালটা কাটলো টান টান অস্বস্তিতে। অভ্র নীরবে নিজের কাপড় গুছিয়ে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর নীলা ঠোঁট কামড়ে বিছানায় বসে আছে। মাথার ভেতর শুধু ঘৃণার ক্ষোভ। হঠাৎ ফোন হাতে তুলে বাবার নাম্বারে ডায়াল করলো। ফোন ধরতেই কণ্ঠ ভেসে এলো, হ্যালো মা, কেমন আছিস? নীলার চোখ টলমল করে উঠল। সঙ্গে সঙ্গে কান্না রাগ মিলেমিশে বেরিয়ে এলো ওর গলা থেকে। বাবা, তুই আমার সাথে এমনটা করলি কেন? এই ছোট লোকের সাথে বিয়ে দিলা? আমি এখানে থাকতে পারবো না বাবা। আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি এই লোকটার সাথে এক মুহূর্তও থাকতে চাই না। অব্র চুপচাপ পাশে দাঁড়িয়ে সব শুনছিল। তার মুঠো শক্ত হয়ে গেল, বুকের ভেতর অগ্নি জ্বলছে, কিন্তু তবুও নিজেকে সামলে নীরব থাকলো। চুপ করো নীলা, বিয়ে ছেলে খেলামো না। যাকে বিয়ে করেছো তার সাথেই থাকতে হবে। অব্রকে আমি অনেক আগে থেকেই চিনি। ও ভালো ছেলে, সৎ ছেলে। তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু সময় গেলে বুঝবে। ভালো ছেলে? বাবা, তুমি জানো না এই ছেলেটা কেমন। ও তো আমার কর্মচারী, এখন জোর করে স্বামী সাজছে। আমি মানি না বাবা। একটা কথা মনে রেখো নীলা, তুমি যতই বড়লোকের মেয়ে হও, সংসার বড়লোক ছোট লোক দিয়ে হয় না। সংসার হয় সমঝোতা আর ভালোবাসা দিয়ে। আর অব্র তোমার স্বামী, আমি চাই তুমি ওর সাথে থাকো। ফোনের ওপাশের গলা কঠিন হয়ে উঠল। নীলা নির্বাক হয়ে বসে গেল। ওর চোখে অভিমান জমে রইল, ঠোঁট কাঁপতে লাগলো। ফোন রেখে বালিশে ছুঁড়ে মারল। অব্র এতক্ষণ চুপ ছিল, কিন্তু এবার ওর চোখে জমে থাকা আগুন হঠাৎ বেরিয়ে এলো। সময় প্রমাণ করবে আমি তোমার জন্য কতটা যোগ্য। তোমার বাবাও জানেন আমি কেমন। আমি কারো দয়ার ভিখারি নই। নীলা, তোমার অহংকার যতই আকাশ ছুক না কেন, একদিন তুমি বাধ্য হবে আমার চোখে চোখ রেখে স্বীকার করতে আমি কোনো ছোট লোক নই। নীলা অবাক হয়ে তাকিয়ে রইল অব্রর দিকে। ওর চোখে আগুন, তবুও ভেতরে কোথাও অদ্ভুত দৃঢ়তা। এক মুহূর্তের জন্য নীলা কথা হারিয়ে ফেলল। শুধু বুকের ভেতর ধপধপ শব্দে ধুকপুক করলো হৃদস্পন্দন। নীলা ফোন রেখে দিয়েছিল রাগে কাঁপতে কাঁপতে, কিন্তু সেই ফোনালাপ অব্রকে নাড়িয়ে দিল ভেতর থেকে। নিজের সম্মান বারবার নীলা পদধলিত করছে, অথচ নীলার বাবা অব্রকে বিশ্বাস করছে। এটা অব্রকে একই সাথে বিস্মিত করলো, আবার দায়িত্বও চাপিয়ে দিল তার কাঁধে। অব্র তখনই শার্ট পরে অফিসের ফাইলটা হাতে নিল, বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে লেখা আঙ্কেল। সে এক মুহূর্তে থমকে গেল, তারপর ধীরে ধীরে ফোন ধরলো। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম অব্র। শোনো, আজ তোমাকে অফিসে যাওয়ার দরকার নেই। আসলে এক সপ্তাহ অফিসে যাওয়ার দরকার নেই। আঙ্কেল, অফিসে না গেলে কাজের ক্ষতি হবে। তাছাড়া আমি দায়িত্বে আছি। আমি জানি তুমি দায়িত্বশীল ছেলে, কিন্তু এখন তোমার দায়িত্ব শুধু অফিস না, আমার মেয়েও। ও অনেক রাগী, জেদি। তোমার সাথে মানিয়ে নিতে সময় লাগবে। তাই আমি চাই তুমি এক সপ্তাহ অফিস থেকে ছুটি নাও। এই সময়টা ওর সাথেই থাকো। অব্রর বুকের ভেতর হঠাৎ অদ্ভুত ঝড় বয়ে গেল। অফিস তার ক্যারিয়ার, কিন্তু নীলাকে সামলানো এখন দায়িত্ব। চোখে ভেসে উঠল নীলার রাগ, অপমান আর বাবার সেই কথাটা। অব্র ভালো ছেলে। ঠিক আছে আঙ্কেল, আপনার কথা মতো আমি এক সপ্তাহ অফিসে যাব না।
তবে আমি শুধু চেষ্টা করব, বাকিটা নির্ভর করছে নীলার উপর। হ্যাঁ, আমি জানি তুমি চেষ্টা করলেই হবে, বাকিটা সময় বলে দেবে। ফোন কেটে গেল। অব্র ফোনটা টেবিলে রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। বাইরের সকালের আলো জানালা দিয়ে ঢুকে পড়েছে, অথচ অব্রর ভেতরে এখনো অন্ধকার। এক সপ্তাহের সময়, এটা কি সত্যি নীলার বরফ ঠান্ডা অহংকার ভাঙতে পারবে, নাকি আরো ঘৃণায় পরিণত হবে তাদের সম্পর্ক? অব্র জানে না, শুধু জানে সে লড়বে, যত কষ্টই হোক। বিয়ের পর থেকে বাড়ির সবার চোখ নীলার দিকে। ছেলের সংসার কেমন চলছে, বৌমা মানিয়ে নিচ্ছে কিনা, সবাই জানতে চায়। অব্রর মা অনেক ভেবেচিন্তে আজ দুপুরে নিজ হাতে রান্না করে একটু খিচুড়ি, মাছ ভাজা আর মিষ্টি নিয়ে এলেন ছেলের ঘরে। তিনি দরজা ঠেলে ভেতরে ঢুকলেন, মুখে স্নিগ্ধ হাসি। নীলামা, সারাদিন কিছু খাওনি শুনছি। এই নাও, আমি নিজে রান্না করেছি, খেয়ে নাও, তোমার শরীর খালি পেটে থাকবে না। মায়ের কণ্ঠে মমতা মিশেছিল, কিন্তু নীলা চোখ তুলে এমন দৃষ্টিতে তাকালো যেন ঘৃণায় চোখে আগুন। ও, এত আয়োজন! আমি ভেবেছিলাম আপনাদের এত লোভ ছিল, তাই নিজের ছেলেকে আমার মতো বড় লোকের মেয়ের পেছনে লেলিয়ে দিয়েছেন। এখন বুঝছি আপনারাও সুবিধা নিতে চান। কথাটা ছুরি হয়ে বিঁধল অব্রর মায়ের বুকে। তার চোখে জল চেলে এলো, ঠোঁট কাঁপতে লাগলো, হাতের থালা প্রায় কেঁপে উঠল। আমি তো শুধু ভেবেছিলাম তুমি খালি পেটে থাকবে। আমি তোমার শাশুড়ি, তোমার মায়ের জায়গায়। থামুন, আমার মায়ের জায়গা কেউ নিতে পারে না। আপনি শুধু আমার চাকরের মা, এর বেশি কিছু নন। এই কথা শুনেই অব্র, যে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে সব শুনছিল, হঠাৎ ভেতরে ঢুকে পড়ল, চোখে আগুন, কণ্ঠ কাঁপছে রাগে। নীলা, আর একটা শব্দ বলবে না আমার মাকে নিয়ে। তোমার রাগ থাকতে পারে, তোমার অভিমান থাকতে পারে, কিন্তু আমার মাকে অপমান করার অধিকার তোমার নেই। নীলা আতকে উঠে পেছনে সরে গেল। অব্রর চোখ এমন লাল হয়ে উঠেছিল যেন যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হবে। আমরা হয়তো তোমাদের মতো বড়লোক নই, কিন্তু আমার মা সারা জীবন পরিশ্রম করে আমাকে মানুষ করেছে। তার সেই ভালোবাসাকে লোভ বলার সাহস তুমি কিভাবে পাও? মনে রেখো নীলা, আমার সহ্য শক্তি সীমাহীন নয়। আজ যদি আমার মায়ের চোখে জল দেখে থাকি, আমি কখনো তোমাকে ক্ষমা করব না। ঘরটা কেঁপে উঠল অব্রর গর্জনে। লীলা প্রথমবারের মতো থমকে গেল, তার চোখে ভয়ের ছায়া, তবু অহংকার ভাগল না। আর অব্রর মা চুপচাপ চোখ মুছতে মুছতে থালা নামিয়ে রেখে বেরিয়ে গেলেন। অব্র মাটিতে দাঁড়িয়ে বুক ধরফর করতে লাগলো। মায়ের চোখের জল যেন তার রাগকে আগুনে পরিণত করেছে। অব্র ধীরে ধীরে নীলার দিকে এগিয়ে এলো, গলার স্বর ভারী, কিন্তু ভেতরে আগুন গর্জন করছে। শোনো নীলা, আমি তোমার অনেক অপমান সয়ে এসেছি, তোমার রাগ, তোমার অহংকার সব মেনে নিয়েছি, কিন্তু আমার মায়ের সাথে যদি আর কখনো খারাপ ব্যবহার করো, মনে রেখো তার ফল ভালো হবে না। অব্রর প্রতিটি শব্দ যেন ধাতব হাতুড়ির মতো আঘাত করলো নীলার বুকের ভেতর। সে এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, তবুও ঠোঁট কামড়ে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে রইল। আমার মা আমার গর্ব, তার চোখে যদি তোমার কারণে আবার এক ফোঁটা জলও দেখি, তবে আমি তোমাকে ক্ষমা করব না, কোনো দিন না। নীলা মুখে কিছু বলতে চাইলেও শব্দ বের হলো না। অব্রর সেই চোখের দৃষ্টি যেন তাকে স্তব্ধ করে দিল। প্রথমবার সে বুঝলো, এই ছেলেটা চুপচাপ কর্মচারী হলেও তার ভেতরে লুকিয়ে আছে পাহাড় সম আত্মসম্মান। দুপুর কাটতে লাগলো। নীলা গোসল শেষে মোটা টাওয়ালে ঘর ভিজিয়ে রুমে ফিরে এলো। তার চোখে ঠোঁট পাকানো রাগ, বুকের ভেতর জেদের আগুন। অব্র চেয়ার থেকে উঠে রুমের দরজা দিয়ে ঢুকলো, চোখে একটা অদ্ভুত নেশা, যেন শুধু নীলার দিকে তাকিয়ে থাকে। ও, আমার শরীরে নজর দিচ্ছিস কেন লুচ্চা? মনে হয় তোর চোখ খালি আমার উপর। অব্রর চোখ তখন লাল, ভেতরে আগুন। সে আর শব্দ বের করলো না, শুধু এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল। আমি তোমার দিকে তাকাইনি, তুই ভাবছিস আমি অযৌক্তিক হই? নীলা হঠাৎ হেসে কাঁপতে কাঁপতে বিছানার পাশে দাঁড়িয়ে গেল। তুই স্বামী নস, শুধু অফিসের কর্মচারী। তোর কি অধিকার আমার দিকে এমন চোখ রাখার? অব্র এক পা এগিয়ে নীলার কাছে গেল, চোখে আগুন, ঠোঁট শক্ত। তারপর হঠাৎ ঠোঁট কামড়ে নিল, কড়া কিসে চুম্বন শুরু হলো। তুই যতই অপমান কর, আমি দেখাবো তোর অহংকার ভাঙতে কেমন লাগে। তোর বিরুদ্ধে লড়াই করলেও তোর কাছে আমার ভালোবাসা অটল। নীলা প্রথমে হক চুকিয়ে চোখ বড় বড় করে রেগে ফিরে তাকালো, কিন্তু অব্রর চাপের সামনে সে আর কিছু বলল না।
শুধু বুকের ভেতর ধুকপুক শব্দ শুনে নিজের রাগ আর দ্বন্দ্ব অনুভব করলো। হঠাৎ নীলা থাপ্পড় দিয়ে অব্রর মুখের দিকে আঘাত করলো। তুই আমাকে ছুলি কোন সাহসে? আমার গা ঘিন ঘিন করছে। শব্দগুলো ঘরে কেঁপে গেল। অব্রর চোখে আগুন জ্বলে উঠল। সে চুপচাপ নীলাকে দেখছিল। ভেতরে ভিতরে রাগ জমতে লাগলো। নীলা, তুই রাগ করলেও আমি থামবো না। পর মুহূর্তেই অব্র নীলার ঠোঁট কামড়ে নিল। কড়া কিস শুরু হলো। নীলা প্রথমে ঠোঁট কাঁপিয়ে বিরোধ দেখালো, কিন্তু অব্র থামলো না। অব্র ধীরে ধীরে নীলার গলার কাছে হাত বুলিয়ে কিস করতে লাগলো। তার চোখে রাগ, ঠোঁটে ভালোবাসার ছাপ। তুই যতই রাগ কর, যতই অপমান কর, আমি তোর কাছে থামবো না। আমি দেখাবো কেমন লাগে রাগ আর ভালোবাসা একসাথে অনুভব করা। নীলা প্রথমে রেগে ছিটকে গেল, তারপর শরীরের প্রতিটি অংশে অব্রর কিস অনুভব করতে লাগলো। রাগ, দ্বন্দ্ব আর অদ্ভুত উত্তেজনা সব একসাথে মিশে গেল। নীলার চোখে জল, ঠোঁটের কোণে কাঁপন, অব্রর চোখে লাল রাগ আর মমতার ঝলক। রুমটা হয়ে গেল এক অদ্ভুত যুদ্ধক্ষেত্র, যেখানে রাগ, প্রেম, জেদ সবই হাতাহাতি করছে। রুমের বাতাস ভারী, ঘরটা নিস্তব্ধ। অব্র এবং নীলা একে অপরের কাছাকাছি, কিন্তু নীলা হঠাৎ থেমে গেল। চোখে জল জমে উঠল। কাঁপতে কাঁপতে সে চুপচাপ বালিশের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো। অব্র প্রথমে কিছুটা অভিভূত। সে কদাচিৎই দেখেছে নীলাকে এমন অবস্থা। সে সঙ্গে ভেতরে রাগ জমতে লাগলো, কিন্তু সে কোনো শব্দ করলো না। নীলা কান্না মুছে মুছে চোখ লাল করে বলে, তুই আমার শরীরের লোভে বিয়ে করেছিস আমাকে। আমি শুধু তোর খেলার পুতুল নই। অব্রর চোখে লাল রাগ, বুক ধরফর করছে। সে প্রচন্ড রেগে গেছে, তবু কোনো শব্দ বের করলো না। মুখ চেপে ধরে, শুধু নীরব ভাবে নীলার দিকে তাকিয়ে আছে। নীলার কান্না আরো বেড়ে গেল। তার ঠোঁট কাঁপছে, চোখ ভিজে যাচ্ছে, আর অব্র শুধু পাশে বসে দেখছে। সে জানে রাগে কিছু বললে পরিস্থিতি আরো খারাপ হবে, তাই সে শুধু শক্তভাবে হাত বুকের উপর চেপে রাখে। শ্বাস নিয়েই নিজের রাগ নিয়ন্ত্রণ করছে। নীলা হঠাৎ নিজের হাত মুখে তুলে কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল। না, শুধু বুক ধরফর করছে, চোখে অপরিষ্কার কষ্ট। অব্র পাশে বসে এক মুহূর্তের জন্য ভেতরে ভেতরে গর্জন করছে, কিন্তু চুপচাপ থাকছে। রুমে শুধু নীলার কান্নার শব্দ, কাদার ভো ভো, আর অব্র নীরব উপস্থিতি। একদিকে রাগ, একদিকে ভালোবাসা, দুটোই অব্রের ভেতর একসাথে কণ্ঠ রোধ করছে। নীলা, যদি তুমি আমার সঙ্গে বাজে ব্যবহার করো, তবে আমাকে বাধ্য হতে হবে স্বামীর অধিকার দেখাতে। নীলার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বুকের ভেতর রাগ ও জেদ জমে উঠল। সে চিৎকার করে উঠল, ও, তোদের মতো ছেলেরা শুধু মেয়েদের শরীর ভোগ করতে চায়, ভালোবাসা, সম্মান কিছুতেই বিশ্বাস নেই। অব্রর চোখে আগুন, ভেতরে রাগ, কিন্তু মুখ চেপে ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে জানে এখন কিছু বললে নীলার রাগ আরো বাড়বে, তাই কেবল নীরবভাবে নিজের শক্তি ও সিদ্ধান্ত দেখাচ্ছে। নীলা প্রথমবারের মতো বুঝলো যে ছেলেটা শুধু কর্মচারী বা লোভ দেখানো স্বামী নয়। সে নিজের মর্যাদা, পরিবারের মর্যাদা আর স্বামীর অধিকার রক্ষায় দৃঢ়। রাগে ফেটে পড়লেও অব্র চুপচাপ স্থির। নীলার বুক ধরফর করতে করতে চোখে অদ্ভুত দ্বন্দ্ব অনুভব করছে। রাগ, দ্বন্দ্ব আর প্রথমবারের মতো কিছুটা ভয়ের মিশ্রণ। রাত নামছে ঘরে, আলো মৃদু, কিন্তু ঘরের আবহাওয়াটা এখনো টান টান। অব্র এক পাশে বসে ফাইল চেক করছে। নীলা চুপচাপ বিছানার পাশে বসে আছে। দরজা হঠাৎ ধপ করে খুলে অভ্রের মা ভেতরে ঢুকলেন, হাতে প্লেটে সাজানো নীলার পছন্দের খাবার নিয়ে। ধোঁয়া ওঠা ভাত, সিদ্ধ ডিম, মাছ ভাজা, সব ঠিক মতো। নীলামা, রাতের খাবার আমি তোমার পছন্দ মতো রান্না করেছি, খেয়ে নাও। নীলা থামলো, শুধু চোখে এক অদ্ভুত বিরক্তি। নীলা কোনো শব্দ ছাড়লো না, শুধু বসে খেতে শুরু করলো। চামচের আওয়াজে ধীরে ধীরে ঘরে ছড়িয়ে গেল। চামচের আওয়াজ ধীরে ধীরে ঘরে ছড়িয়ে গেল। রুমে নীরবতা, কিন্তু সেই নীরবতার মধ্যে লুকিয়ে আছে রাগ, অহংকার আর এক প্রকার অদ্ভুত প্রশান্তি। অব্র পাশে দাঁড়িয়ে দেখছে তার মা কেমন করে নিঃশব্দে রান্না এনেছেন। সে ভেতরে ভেতরে খুশি, কিন্তু বাইরে প্রকাশ করছে না। চুপচাপ খাও, রাগ রাখো, কিন্তু আমি জানি তুমি অন্তরে বুঝছো আমরা সব সময় তোমার জন্যই আছি। রাতটা এমন ভাবে এগোচ্ছে যেখানে নীরবতা, রাগ আর মমতার ছোঁয়া একসাথে ঘর ভরে রাখছে। নীলা খাচ্ছে, কথা বাড়াচ্ছে না, আর অব্র চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকছে, ভেতরে ভেতরে শান্তি আর রাগের মিশ্রণ নিয়ে।
রুমের বাতাস ভারী, আলো নরম। নীলা শাড়ি পরে হঠাৎ পা পিছলে যেতে বসলো। অব্র হঠাৎ তাকিয়ে দেখলো তার শরীর সামলাতে পারছে না। নীলা, পরের মুহূর্তে অব্র দ্রুত এগিয়ে এসে নীলাকে কোলে তুলে ধরলো। নীলা হকচকিয়ে চোখ বড় করে তাকালো, কিন্তু অব্রকে দেখার পর কিছুই বলতে পারলো না। অব্র ধীরে ধীরে নীলাকে শুইয়ে দিল। তার চোখে যত্ন, মুখে মৃদু রাগ, আর ভেতরে ভেতরে আগুনের মতো অনুভূতি। নীলা স্তব্ধ, বুকের ভেতরে অদ্ভুত ধুকপুক অনুভব করছে। নীলা কোলে শুয়ে আছে, চোখ লাল, বুক ধুকপুক করছে। অব্র ধীরে ধীরে তার দিকে হাত বাড়ালো। চোখের ভেতরের আবেগ ও রাগ মিলেমিশে ঝলকাচ্ছে। নীলা। অব্র ধীরে ধীরে নীলার গালের উপরে কিস করতে গেল, কিন্তু নীলা হঠাৎ রেগে ফুঁসে উঠল। থাম, তুই কি সাহস দেখেছিস আমার প্রতি? আমি এখনো তোকে ক্ষমা করিনি। অব্র কিছু বলতে পারল না, সে কেবল নীরব ভাবে একদিকে সরে দাঁড়ালো, চোখে রাগ ও ভালোবাসার মিলিত ঝলক। নীলা বুকের ভেতর কাঁপিয়ে ওঠা অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে। ঘরটা এখন এক অদ্ভুত স্থিরতায় ভরা, রাগ, দ্বন্দ্ব আর প্রথমবারের মতো নীরব ঘনিষ্ঠতা সবই মিশে আছে অব্র এবং নীলার মধ্যে। সপ্তাহে 7 দিন কেটে গেছে, ছুটির দিনগুলো শেষ। ঘরটা ধীরে ধীরে রোজকার জীবনে ফিরে আসছে। অব্র এবং নীলা প্রস্তুত অফিসে যাওয়ার জন্য। নীলা শাড়ি পরেছে, চুল বেঁধে নিয়ে বসে আছে, চোখে রাগ, ঠোঁটে আঁচড়, কিন্তু ভিতরে এখনো কিছুটা শান্তি ও দ্বন্দ্ব মিশে আছে। চলো অফিসে যাই। অব্র রাগ আর আবেগকে ঢেকে ফেলেছে। নীলা চোখে কিছুটা অবিশ্বাসের ছাপ রেখে মাথা নাড়ালো। ঠিক আছে, তবে মনে রাখিস অফিসে থাকলেও ভুলে যাবি না আমি তোকে মানি না। অব্র হালকা হেসে শুধু মাথা নাড়লো। সে জানে নীলা যত রাগ করবে তার ভালোবাসা ততই শক্ত হবে। রাগ আর টানা পোড়েনের মাঝেই তাদের সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। দরজার বাইরে তারা বের হলো। অফিসের সাধারণ জীবনে ফিরে যাওয়ার মধ্যে লুকিয়ে আছে নতুন ধরনের দ্বন্দ্ব, রোম্যান্স আর টানাপোড়েন। সবকিছু অপেক্ষা করছে তাদের জন্য। আরে ভাই, শুধু গল্প শুনলে হবে? লাইক কমেন্ট কে করবে? অফিসের দরজা খুলতেই সবাই নীলার দিকে তাকালো। নীলার বিয়ে নিয়ে আগের কীর্তি আর গল্প এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। হ্যাঁ হ্যাঁ, নতুন জীবন শুরু করার জন্য শুভকামনা। সবাই হাসি মুখে নীলাকে আলতো করে টিপে বা কাঁধে হাত দিয়ে বলছে, কিন্তু নীলা তা সহ্য করতে পারছে না। আমি এই বিয়ে মানি না। যদি কেউ আমার সামনে এসব কথাই বলে, জেনে রাখো তার চাকরি খেয়ে নেব। অফিসে চুপচাপ নীরবতা নেমে এলো। সবাই হতবাক, কেউ হাত পা নাড়তে পারছে না। অব্র চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে লাল রাগ, ভেতরে মৃদু হাসি। এটাই তার রাগী নীলা। নীলার রাগ, অহংকার আর স্বাভাবিক আত্মসম্মান সবাইকে চুপ করে দেখিয়ে দিল। আর অব্র জানে এভাবেই তার রাগী বউ অফিসে সবার সামনে শক্ত অবস্থান বজায় রাখবে। অফিসের ঘরে নীলা রুমে চলে যাওয়ার পর সব কর্মচারী একসাথে অব্রর দিকে তাকিয়ে হাসছে। ঠিক বলেছ, প্রতিদিন যেন নতুন ঝগড়া, নতুন বিপদ। অব্র চুপচাপ দাঁড়িয়ে হাসি ধরে রাখছে, চোখে কিছু শূন্যতা আর কিছু ঝলক। বিয়ে করলে জীবন শেষ হয় না, আনন্দের হয়। হ্যাঁ, ঝগড়া হয়, রাগ হয়, কিন্তু সবকিছুর মাঝেই মজা থাকে। কর্মচারীরা কিছুটা হতবাক, কিছুটা হেসে ফেলে। তারা বুঝতে পারলো অভ্র কেবল ভদ্র ও ধৈর্যশীল নয়, বরং রসিক ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতাও রাখে। হয়তো সত্যি, তবে তোমার রাগী বউকে সামলানো সহজ হবে না। ঠিক বলেছ, কিন্তু আমি হাল ছাড়ি না। ঝগড়া, রাগ সবই তো আমাদের জীবনকে রঙিন করে তোলে। ঘরটা আবার স্বাভাবিক অফিস জীবনের মতো, কিন্তু অব্রর হাসি ও ধৈর্য দেখে সবাই নতুন ভাবে অব্রকে দেখছে। নীলা রুমে থাকলেও তার রাগ ও উপস্থিতি সবার মনেই এক শক্তিশালী ছাপ ফেলেছে। দুপুরের সময় নীলা অফিসের কক্ষে ঢুকলো, চোখ লাল, মুখে আগুন, তার হাত ভর্তি ফাইল। অব্র ডেস্কে বসে চুপচাপ কাজ করছে। অব্র, এসো এখানে। অব্র দ্রুত উঠে নীলার দিকে এগোলো। এই নাও, গল্প করে কাজে ফাঁকি দিবে না। কাউকে এমনি এমনি টাকা দেওয়া হয় না, কাজ করতে হবে পুরো মন দিয়ে। অব্র কিছুটা হাসি আটকিয়ে নিল। সে জানে নীলা রাগ করলেও তার কথার মধ্যে সত্য আছে। ঠিক আছে, সব ফাইল কাজ শেষ করব। তবে মনে রেখো, আমি শুধু কাজই করি না, ঝগড়াতেও পারদর্শী। নীলা চোখ ভিজিয়ে ফাইলগুলো ডেস্কে রাখলো। রাগ এখনো চোখে ঝলমল করছে। অব্র চুপচাপ পাশে দাঁড়িয়ে ভেতরে ভেতরে মৃদু হাসি ধরে রাখছে। ঠিক আছে, সে রাগ ঝরাচ্ছে, আমি বুঝছি।
এই রাগের মধ্যে লুকিয়ে আছে তার অহংকার। নীলা চোখের লাল রং ঠোঁট আঁচড়ে রাগী, কিন্তু এক ধরনের তৃপ্তি পাচ্ছে নিজের কাজ নিয়ন্ত্রণ করতে। অব্র ধীরে ধীরে ফাইলগুলো সাজাচ্ছে, চোখে হাসির অদ্ভুত ঝলক। রাগী হোক কাজী হোক সবই তার নিজের নিয়মে, আর আমি শুধু ধৈর্য ধরে সব সামলাবো। ঘরটা এখন এক অদ্ভুত ভারসাম্যপূর্ণ পরিবেশে আছে। নীলা রেগে আছে, অব্র চুপচাপ সামলাচ্ছে, আর দুজনের মধ্যে অদ্ভুত টানাপোড়েন ও ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে। অব্র ধীরে ধীরে সব ফাইল শেষ করে নীলার দিকে এগোলো, হাত দিয়ে ফাইলগুলো নীলার দিকে ঠেলে দিল। নীলা ম্যাডাম, সব ফাইল শেষ। নীলা ফাইলগুলো দেখে মনে করলো কিছু ভুল আছে। চোখে আগুন জ্বলে উঠল, ঠোঁট আছড়ে রাগে ফুঁসতে শুরু করলো। এগুলো ঠিকমতো করা হয়নি, তুই তো বুঝিস না কাজের মান। অব্র হেসে মুখের কোণ চাপলো, ধীরে ধীরে কাছে এগোলো, ঠোঁট কামড়ে নীলাকে হালকা কিস করে, ভেতরে মৃদু হাসি দিয়ে বলে, নীলা, এত রাগ বাড়ি দেখিও যান, এখানে এত রাগ করা ভালো না। নীলা প্রথমে চমকে গেল, চোখ বড় হয়ে রাগে ফুঁসছে, কিন্তু অব্রের আচরণ দেখে হঠাৎ স্থির হয়ে গেল। অব্রা হালকা হেসে পিছনে সরে দাঁড়ালো। নীলা মনে করলো রাগ বেড়েছে ঠিকই, কিন্তু অব্র জানে কিভাবে পরিস্থিতি শান্ত করতে হয়। ঘরটা এক অদ্ভুত স্থিরতায় পড়ে গেল, রাগ, দ্বন্দ্ব আর প্রথমবারের মতো নীরব ঘনিষ্ঠতা। নীলার চোখে আগুন, ঠোঁট আছড়ে দাঁড়িয়ে আছে। অব্রের আচরণ তাকে বিরক্ত করছে। তুই তুই কিস করলি কোন সাহসে? বউকে কিস করতে সাহস লাগে না, ইচ্ছে করলে আরো অনেক কিছু করতে পারি, তবে এখন নয়। নীলা চমকে দাঁড়িয়ে রাগে ফুঁসছে, কিন্তু অব্রের কথা এবং আচরণ তাকে কিছুটা স্তব্ধ করে দিয়েছে। চোখে রাগ, ঠোঁট আছড়ে, ভেতরে মৃদু দ্বন্দ্ব। ঘরটা এখন অদ্ভুতভাবে শান্ত। রাগ, দ্বন্দ্ব এবং নীরব রোম্যান্সের ছোঁয়া একসাথে আছে। নীলা কিছু বলতে পারছে না, আর অব্র শুধু পাশে দাঁড়িয়ে হাসি ধরে রাখছে। বুঝতে পেরেছে এই মুহূর্তে রাগের পেছনে লুকিয়ে আছে তার নিজস্ব গর্ব ও ভালোবাসা। বিকেলের শেষটা, অফিসের কাজ শেষ। নীলা তার ব্যাগ ধরছে, মুখে কিছুটা রাগ আর ঠোঁটে হালকা ভাঙা হাসি। আজকে আমার বাড়ি যেতে হবে, কিছু কাজ আছে। না, আমার বাড়িতেই যেতে হবে, তুমি এখন আমার বউ। নীলা প্রথমে চোখ বড় করে তাকালো, রাগ আর অবিশ্বাস মিলে মিশে মুখে ছাপ ফেললো। তবে অব্রর ধীর কণ্ঠ, চোখের ভেতরের আবেগ দেখে সে কিছু বলতে পারল না। কি বলছিস? আমি তো অব্র ধীরে ধীরে নীলার হাত ধরল, চোখে লাল আগুন, কিন্তু ভেতরে মৃদু উচ্ছ্বাস। আমি বলছি তুমি এখন আমার বউ, আর আজ থেকে আমার বাড়িতেই থাকবে। নীলা কিছুটা রেগে গেলেও ভেতরে ভেতরে যেন হৃদয়ে অদ্ভুতভাবে নড়ছে। ঘরটা ভরে গেছে রাগ, দ্বন্দ্ব আর নীরব ঘনিষ্ঠতা। অভ্র ও নীলা বাড়িতে প্রবেশ করলো। রুমে ঢুকতেই নীলা চোখ লাল, ঠোঁট আছড়ে রেগে উঠল। আমি একদম চাই না তুই আমার উপর অধিকার খাটাতে, আমি একদমই চাই না তুমি আমার উপর অধিকার খাটাতে আসো। আমার গর্ব, আমার স্বাধীনতা সবকিছু তুই ভেঙে দিতে চাচ্ছিস। অভ্র ধীরে ধীরে নীলার দিকে এগোলো, চোখে আগুন, মুখে মৃদু হাসি। নীলা, তুমি আমার বউ, অধিকার তো দেখাতেই হবে। আমি তোমাকে সম্মান করি, ভালোবাসি, আর তাই শুধু সঠিকভাবে রাগ দেখাও। ভেতরে ভেতরে উচ্ছ্বাস। নীলা চোখ বড় করে তাকালো, রাগের মধ্যে দ্বিধা ও অবাক ভাব মিলেমিশে। সে ঠোঁট আছড়ে চুপচাপ দাঁড়িয়ে রাগ ছড়াচ্ছে। ঠিক আছে, তবে মনে রেখো আমি সহজে তোমার কাছে হার মানবো না। অব্র হালকা হেসে শুধু মাথা নাড়ল। সে জানে নীলা যত রাগ করবে তার রোম্যান্সও টানা পড়েন ততই গভীর হবে। ঘরটা এখন এক অদ্ভুত ভারসাম্যপূর্ণ পরিবেশে ভরে গেছে, রাগ, অধিকার এবং নীরব ঘনিষ্ঠতার মিলন। নীলা ধীরে ধীরে ডাইনিং রুমে প্রবেশ করলো, চোখে ধোঁয়াশা, ঠোঁট আছড়ে। সে দেখলো অব্রের বাবা মা বসে গল্প করছে। নীলা শান্ত কণ্ঠে কিন্তু ভেতরে একটু লজ্জা নিয়ে বলল, আপনি আমাকে কিছু খাবার বানিয়ে দিন, আমার ক্ষুধা লাগছে। অভ্রের মা হেসে নীলার দিকে তাকালেন, চোখে স্নেহ, মুখে কোমলতা। নিশ্চয়ই নীলা, তুমি বসো, আমি তোমার জন্য রান্না করি। নীলা চুপচাপ চেয়ার টেনে বসল। অভ্র পাশে দাঁড়িয়ে চোখে মৃদু আগুন, ভেতরে ভেতরে হাসি ধরে রাখছে। অভ্রের মা রান্নাঘরে গেলেন পছন্দ মতো খাবার তৈরি করতে। ঘরটা ভরে গেল স্নেহ আর স্বাচ্ছন্দ্যের গন্ধে। নীলা কিছুটা রাগে, কিছুটা অবাক হয়ে এই ছোট্ট আদর অনুভব করছে। ঘরটা এখন এক অদ্ভুত ভারসাম্যপূর্ণ পরিবেশে ভরে আছে।
রাগ, ভালোবাসা আর ছোট ছোট যত্নের ছোঁয়া। নীলা টেবিলে বসে খাবার খেতে শুরু করলো। প্রথম কামড়েই সে চোখ বড় করে অভ্রের মায়ের দিকে তাকালো। আপনার হাতের রান্না অনেক মজা। অভ্রের মা হেসে মাথা নাড়িয়ে সন্তুষ্ট চোখে নীলাকে দেখলেন। ভালো লাগলো শুনে। চলো, আমি তোমাকে শিখিয়ে দেব, ভবিষ্যতে নিজের জন্য বানাতে পারবে। আমি এসব শিখে কি করব? কেন, স্বামীর জন্য বানাবে। ঘরটা হঠাৎ হাসি আর ছোটখাটো রসিকতায় ভরে গেল। অভ্র পাশে দাঁড়িয়ে হালকা হেসে নীলার দিকে তাকালো। ঠিক বলছো, তবে শিখে রাখলে কোনোদিন কাজে লাগতে পারে। নীলা চোখ কুঁচকে নিল, কিছু বলল না, শুধু খেয়ে যাচ্ছিল। অব্রের মা খুশি। অব্র হালকা হেসে দাঁড়িয়ে। ঘরটা ভরে আছে রাগ, হাসি আর ছোট ছোট ঘনিষ্ঠ মুহূর্তের মিশ্রণে। নীলা খাবার খাওয়ার সময় থেমে একটু চোখ সরিয়ে অব্রকে দেখল। চোখে রাগ, ঠোঁটে হালকা অস্বস্তি। শিখে কি করব আমি? অব্র ধীরে ধীরে নীলার দিকে এগোলো। চোখে মৃদু হাসি, ভেতরে ভেতরে উচ্ছ্বাস। আমাকে রেঁধে খাওয়াবে? স্বামীর যত্ন করতে হয় জানো না? নীলা হঠাৎ রেগে ফুঁসে উঠল, চোখে আগুন, ঠোঁটে আঁচড়। যাকে মানি না তাকে রেঁধে খাওয়াতে আমি একদমই রাজি নই, কোনো দুঃখেও না। অব্র চুপচাপ নীরব ভাবে হেসে নীলার দিকে তাকালো। তার চোখে রাগ, কিন্তু ভেতরে ভেতরে অদ্ভুত উচ্ছ্বাস। সে জানে নীলা যত রাগ করুক, তার ভালোবাসা ধীরে ধীরে দৃঢ় হয়ে উঠছে। ঘরটা ভরে আছে রাগ, ছোটখাটো রসিকতা এবং নীরব ঘনিষ্ঠতার ছোঁয়ায়। নীলা রাগে ফুঁসছে। অব্র হালকা হেসে পাশে দাঁড়িয়ে তার রাগের মাঝেও মৃদু উচ্ছ্বাস অনুভব করছে। অব্রর বাবা মা ধীরে ধীরে রুমে চলে গেলেন। তাদের কথা আর উপস্থিতি রুমের মধ্যে শান্তি নিয়ে গেল। নীলা চোখ লাল, ঠোঁটে আছড়ে। সে এখন পুরো মনোযোগ দিয়ে রাগ ঝরাতে চাইছে। তুই বেয়াদব, অসভ্য, আমার রাগের মূল্য বুঝিস না। অব্র চুপচাপ দাঁড়িয়ে, চোখে আগুন, ভেতরে ভেতরে হাসি ধরে রাখছে। অব্র হঠাৎ নীলাকে কোলে তুলে ফেলল। চোখে লাল রং, ঠোঁটে আছড়ে। নীলা প্রথমে চমকে গেল, দ্রুত নিজেকে সামলালো। বেয়াদব, নামা আমাকে। কোলে তুলেছিস কেন? অব্র হালকা হেসে নীরব ভাবে নীলাকে কোলে নিয়ে হাঁটতে থাকলো। তার চোখে রাগ, ঠোঁট আছড়ে, কিন্তু ভেতরে ভেতরে উচ্ছ্বাস। অব্র ধীরে ধীরে নীলাকে বিছানায় শুয়ে দিল। দরজা ধীরে ধীরে বন্ধ করা হলো। ঘরটা হঠাৎ নীরব, শুধু দুজনের উপস্থিতি। নীলা অল্প ভয় পেয়ে চোখ বড় বড় করে বলে, তুই দরজা কেন বন্ধ করলি? অব্র চুপচাপ বসে থাকলো, চোখে মৃদু আগুন, ঠোঁট আছড়ে। ভয় পাওয়ার কিছু নেই, তবে একে অপরের সাথে সময় কাটাতে হবে। নীলা হঠাৎ রাগে ফুঁসতে লাগলো। চোখ লাল, ঠোঁট আছড়ে, হাত আঙ্গুলে শক্ত হয়ে গেল। তুই আমার উপর অধিকার দেখাতে চাইছিস? আমি তোকে মানি না। অব্র হালকা হেসে নীলার দিকে তাকালো। চোখে ধৈর্য, ভেতরে ভেতরে উচ্ছ্বাস। সে জানে নীলা যত রাগ করুক, ভেতরে ভেতরে সে তার দিকে আকৃষ্ট হচ্ছে। অব্র ধীরে ধীরে নীলার কাছে এগিয়ে এলো। নীলা ভয়ে পিছনে গিয়ে বলল, অব্র, বেশি বাড়াবাড়ি করবি না বলছি। বউকে আদর করব, এখানে বাড়াবাড়ির কি দেখলে? আমার কাছে আসলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। চুপ, কথা না বলে উপভোগ করো। অব্র নীলাকে কিস করতে লাগলো। নীলার চোখ বড় বড় হয়ে গেল। অব্র থামলো না, নীলার বুক থেকে শাড়ি সরিয়ে দিল। নীলা কেঁপে উঠল। অব্র বুকে মুখ ডুবিয়ে দিল। নীলা চোখ বন্ধ করে নিল। তার রাগে গা কাঁপছে, কিন্তু সে পারছে না অব্রকে সরাতে। অব্র ছোট ছোট করে চুম্মু কামড় দিতে লাগলো। নীলা অব্রর চুল খামচে ধরল। অব্র আরো উত্তেজিত হয়ে গেল। সে এবার নীলার সমস্ত পোশাক খুলে ফেলল। নীলা লজ্জায় চোখ কিছে বন্ধ করে নিল। অব্র আস্তে আস্তে আদরের মাত্রা বাড়িয়ে দিল। দুটি শরীর এক করে দিল। নীলা ব্যথায় মৃদু চিৎকার করে উঠল। অব্র চুমু দিয়ে আদর করতে লাগলো। নীলা চোখ বন্ধ করে দাঁত খিচে বন্ধ করে রাখছে। এমন একটা দিন আসবে সে কখনো ভাবেনি। নীলা চোখ লাল, ঠোঁট আছড়ে, সে পুরো শক্তি দিয়ে রাগ ছড়াচ্ছে। আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার সাহস কোথায় পেলি তুই, বেয়াদব? অব্র হালকা হেসে ধীরে ধীরে নীলার দিকে তাকালো। চোখে উচ্ছ্বাস, ঠোঁটের কোণে মৃদু হাসি। বউ, তুমি আমার, তোমাকে সবভাবে আদর করার অধিকার আমার আছে। নীলা চোখ বড় বড় করে তাকালো। তারপর আগে ফুঁসতে ফুঁসতে গালাগালি করতে লাগলো। মুখের কোণে দাগ, চোখে আগুন, ঠোঁটে অদ্ভুত ভীষণ শব্দ। অব্র হালকা হেসে তার পাশে দাঁড়িয়ে রাগের মাঝেও শান্তি বজায় রাখছে। নীলা চোখ লাল, ঠোঁট আশ্রয়, সে রাগে ফুঁসছে। তোর লজ্জা করে নাই জোর করে আমার কাছে আসছিস? তুই সীমা লঙ্ঘন করছিস। অব্র চোখে আগুন, মুখে মৃদু কঠিন হাসি, ভেতরে ভেতরে রেগে গেছে।
নীলা, তুমি বুঝতে পারছো না, আমি তোমার স্বামী। বউকে ভালোবাসা আমার হক, তুমি আমাকে বঞ্চিত করতে পারো না। নীলার আগে ফুঁসতে ফুঁসতে অবাক হয়ে দেখছে। অব্র ধীরে ধীরে তার পাশে বসে মৃদু হাসি ধরে রাখছে। ঘরটা ভরে গেছে রাগ, দ্বন্দ্ব এবং নীরব ঘনিষ্ঠতার আবহে। নীলা চোখ লাল, ঠোঁট আশ্রে সে রাগে ফুঁসছে, গলার স্বর কঠিন। এতই যখন ইচ্ছে, তুই বাজারের মেয়েদের কাছে যেতে পারিস না? আমার উপর কেন এত লোভ দেখাচ্ছিস? অব্র চোখে আগুন, রাগে থাপ্পড় মেরে বলে। আমার প্রয়োজন হলে আমি কেবল তোর কাছে আসব, কারণ তুই আমার বউ। নীলা চোখ বড় করে তাকালো, রাগের সঙ্গে অবাক ভাব। সে ঠোঁট আশ্রে দাঁড়িয়ে রাগ ঝরাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে তার মন অদ্ভুত কৌতূহলও জাগছে। অব্র ধীরে ধীরে নীলার দিকে তাকালো, চোখে মৃদু হাসি। গোসল করে ফ্রেশ হয়ে নাও নীলা। নীলা চোখ লাল, ঠোঁট আশ্রে রাগে ফুসফুস বের হচ্ছে, কিন্তু হালকা কৌতূহল চোখে ঝলমল করছে। যত পারিস তোর শখ মেটা তুই, তারপর আমি গোসল করব। অব্র হালকা হেসে নীলার দিকে এগোলো, চোখে উচ্ছ্বাস, ভেতরে ভেতরে মৃদু আনন্দ। নীলা, আমি চাই তুমি ফ্রেশ হও, ভয় পেও না, আমি কেবল যত্ন করছি। অব্র ধীরে ধীরে নীলাকে কোলে তুলে বাথরুমের দিকে এগোলো। নীলার আগে ঠোঁট আশ্রে গালাগালি করতে করতে সে অবাক হয়ে দেখছে। অব্র এক মুহূর্ত রেগে ভেঙে পড়ছে না। নীলা, তুমি আমার বউ, আমি শুধু চাই তোমার পাশে থাকবো, যত্ন করব। বাথরুমে পৌঁছে অব্র ধীরে ধীরে নীলাকে পাশে দাঁড় করালো, চোখে মৃদু হাসি, হাত দিয়ে বোঝাচ্ছে। সব ঠিক আছে, তুমি নিরাপদে আছো। নীলা রাগ ছড়াচ্ছে, কিন্তু ভেতরে অদ্ভুত কৌতূহল জাগছে। ঘরটা ভরে গেছে রাগ, দ্বন্দ্ব, ঘনিষ্ঠতা এবং রোমান্টিক টানাপোড়েনের আবহে। পরের দিন অফিসের বাতাসে অদ্ভুত টানাপোড়েন। অব্র স্বাভাবিকের মতো অফিসে ঢুকলো, কিন্তু আজ তার মন কিছুটা বিভ্রান্ত। ফাইলগুলো গুছাতে গিয়ে অব্র একদম ছোটখাটো ভুল করলো। নীলা সবার সামনে চোখ লাল, অপমান করলো। অব্র, এই ফাইলগুলো দেখেছিস? তোর কাজের ধরন কি এতই খারাপ? সব সময়ের মতো তুই ব্যর্থ। কক্ষে সবাই চুপচাপ হয়ে গেল। নীলা ক্রোধে চোখে আগুন, অব্রকে তীক্ষ্ণভাবে দেখছে। সরি ম্যাম। অব্রের কণ্ঠে আজ ভাঙন, চোখে আঘাত। সে জানে নীলা শুধু রাগ করছে না, সবার সামনে তাকে ছোট করার চেষ্টা করছে। তোর মতো কর্মচারীকে আমি কখনো মেনে নিতে পারবো না। সবার সামনে লজ্জা পা, তাহলে তুই শিক্ষা হবি। অব্র নিঃশব্দে দাঁড়িয়ে রাগ এবং কষ্ট সামলাচ্ছে, তার চোখে অদ্ভুত দৃঢ়তা। ভেতরে ভেতরে সে ঠিক বুঝেছে নীলা রাগ করলেও তার ভালোবাসা এবং বিশ্বাস অটুট। সবার চোখে এখন রাগ, অপমান আর অব্রর ধীরে ধীরে জ্বলে ওঠে সাহস। ঘরটা ভরে গেছে দ্বন্দ্ব, রাগ, কষ্ট এবং নীরব ঘনিষ্ঠতার অনুভূতিতে। অফিসে উত্তেজনা ভরে আছে। নীলা সবার সামনে অব্রকে তীক্ষ্ণভাবে দোষারোপ করছে। অব্র চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে কষ্ট, কিন্তু ধীরে ধীরে ধৈর্য ধরে। তার রাগ ছাপানো কঠিন, ভেতরে ভেতরে মন ভেঙে যাচ্ছে। এই সময় নীলার বাবা অফিসে প্রবেশ করলেন, চেহারায় ক্রোধ, গম্ভীরতা। নীলা, তুমি অব্রকে অপমান করতে পারো না, সে তোমার স্বামী। নীলার আগে ফুঁসছে, ভ্রু আছড়ে। তিনি চোখ বড় করে বাবার দিকে তাকালো। সবার সামনে লজ্জা পা, তাহলে তুই শিখবি। আমি তাকে স্বামী হিসেবে মানি না, সে তো সাধারণ কর্মচারী। অব্র চোখে আগুন, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে। ভেতরে ভেতরে সে বুঝছে নীলা রাগ করলেও তার জন্য বাবার কথাই শেষ কথা। নীলা, আমি বলেছি স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে, সবার সামনে থাপ্পড় খাবে, বুঝেছিস? নীলার রক্ত চড়ে উঠল, সবার চোখ তার দিকে। তিনি পুরোপুরি অপমানিত বোধ করছে। আমি এমন কথা শুনতে পারছি না, আমি এরকম অপমান সহ্য করব না। অব্র ধীরে ধীরে এগিয়ে এসে নীলার দিকে তাকালো, চোখে আগুন কিন্তু মুখে ধৈর্য ধরে। সে বুঝতে পারছে নীলা রেগে গেলেও বাবার ধমক পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে। নীলা, আমি জানি রাগে তুমি কষ্ট পেয়েছো, তবে সব ঠিক হবে। নীলার আগে ফুঁসছে, চোখ লাল, ঠোঁট আশ্রে। পুরো অফিস এখন তার রাগের কেন্দ্রবিন্দু। বাবার ধমক, অভ্রের ধৈর্য এবং সবার দৃষ্টিতে তার অপমান। ঘরটা ভরে গেছে রাগ, দ্বন্দ্ব, অপমান এবং আবেগপূর্ণ টানাপোড়েনের মধ্যে। নীলার আগে অফিস থেকে বেরিয়ে গেল, চোখ লাল, ঠোঁট আছড়ে, পুরো শক্তি দিয়ে গালাগালি করছে। আমি আর এটা সহ্য করতে পারছি না। কেন আমার উপর এত চাপ? অব্র কয়েক ধাপ পিছনে তাকালো, চোখে ক্ষণিকের আঘাত, কিন্তু ভেতরে ভেতরে ধৈর্য ধরে সে নীরবভাবে নীলার দিকে এগোলো। নীলা, থামো, আমি চাই তুমি শান্ত হও। নীলা চুপ করে না, এখনো চোখে আগুন। অব্র ধীরে ধীরে তাকে ধরে নদীর পাড়ের দিকে নিয়ে যায়। হালকা বাতাসে পানির ঢেউয়ের শব্দ,
আর নীরবতা কিছুটা শান্তির ছোঁয়া আনছে। নীলা চোখে পানি, রাগের সঙ্গে কষ্টের মিলন। সে এখনো গালাগালি করছে, কিন্তু ভেতরে ভেতরে অনুভব করছে অব্রের ধৈর্য এবং ভালোবাসা তাকে স্থির করছে। আমি জানি না তুমি কেন এমন করছো, আমার রাগ দেখে থামছো না। কেন না থামবো? কারণ তুমি আমার বউ। আমি চাই তুমি কষ্টে ভরা মুহূর্তেও নিরাপদ ও শান্ত থাকো। নদীর ধারে দুজন একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। পানি ও বাতাসের হালকা শব্দ, রাগ ও আবেগের মিলন, ঘনিষ্ঠতা স্পষ্ট, রোমান্টিক টানাপোড়েনে ভরে গেছে চারপাশে। চলো ফুচকা খাই, ভালো লাগবে। আমার কাছে মজা করব। এগুলো আমি খাই না, বাইরের খাবার। অব্র তার কোণে দাঁড়িয়ে হালকা কণ্ঠে বোঝানোর চেষ্টা করছে। খেয়ে দেখো, ভালো লাগবে। একটু চেষ্টা করলেই মনে হবে সব ভাঙা মনও খানিকটা ভালো হয়ে যাবে। নীলা প্রথমে গোড়া অস্বীকার করে, চোখে রাগ কিন্তু ভেতরে কৌতূহল। অব্র ধীরে ধীরে তার হাতে ফুচকা ধরালো। তুই কেন এত জোর করছিস? কারণ আমি চাই তুমি খুশি থাকো, একটু হলেও এই মুহূর্তটা উপভোগ করো। নীলা প্রথমে গোড়া অস্বীকার করে, চোখে রাগ কিন্তু ভেতরে কৌতূহল। অব্র ধীরে ধীরে তার হাতে ফুচকা ধরালো। নীলা অবাক হয়ে কিছুটা ফুচকা মুখে নিল। প্রথম কামড়ে ছোট্ট হাসি, চোখে অদ্ভুত ছিলে। অব্র খুশি হয়ে হালকা হাসি ধরে রাখলো। নদীর পাড়ে রাগ আর টানাপোড়েনের মধ্যে এবার একটু মধুরতা ফুটে। নদীর পাড়ে ফুচকা খাওয়ার ছোট খুশির পর তারা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গাড়ির দিকে এগুলো। হালকা বাতাস, নদীর ঢেউয়ের শব্দ আর দুজনে নীরব আলাপ, সবই অদ্ভুতভাবে শান্তি দেয়। চলো বাড়ি যাই, রাগটা কমছে একটু। তুই আজকে একটু শান্ত করেছিস, কিন্তু মনে রাখিস এই রাগ সবসময় ঠিক থাকবে না। অব্র হালকা হাসি ধরে রাখে, নীলার হাত ধরে গাড়িতে বসালো। দুজন একে অপরের দিকে অদ্ভুত দৃষ্টি রেখেছে। রাগ, দ্বন্দ্ব আর ঘনিষ্ঠতার মিশ্রণ। ঘরবাড়ির পথে গাড়ি চলে। নদীর পাড়ের মধুর আবহ থেকে এসে বাড়ির নিরাপদ পরিবেশে ঢুকে যায়। রাগ কিছুটা কমেছে, কিন্তু দুজনের মধ্যে অদ্ভুত টানাপোড়েন এখনো বজায়। ফ্রেশ হয়ে আরাম করো। আমি জানি তুমি এখনো রাগ করছো, কিন্তু আমি শুধু চাই তুমি শান্ত থাকো। আমি কিন্তু আজও তোমাকে মানবো না। বাড়িতে ঢুকে দুজনের রাগ, আবেগ এবং ঘনিষ্ঠতার ছোঁয়া এখন আরো গভীর। রাতের আবহের মধ্যে তারা ধীরে ধীরে নিজেদের মধ্যে শান্তি খুঁজছে। বিকেলের হালকা সূর্যের আলো ডাইনিং রুমে পড়ছে। নীলা ধীরে ধীরে দরজা দিয়ে ঢুকলো, চোখে সামান্য অবাক ভাব আর ঠোঁটে স্বল্প রাগের ছোঁয়া। চলো মা, আমি তোমাকে অব্রের পছন্দের রান্না শিখিয়ে দিই, এভাবে তুমি ওকে খুশি করতে পারবে। নীলা চোখ ভ্রু আশ্রে প্রথমে অস্বীকার করে। না না, আমি এসব শিখতে চাই না, আমি রান্নার ব্যাপারে ভালো নই। অব্র পাশে দাঁড়িয়ে হালকা হাসি ধরে রাখে। নীলার আগে ভরা চোখে তাকাচ্ছে, কিন্তু ভেতরে কৌতূহল। একবার চেষ্টা করো, আমি চাই না তুমি কষ্ট পাও, শুধু দেখতে চাই তুমি কি আনন্দ পাচ্ছ। নীলা প্রথমে কিছুটা ঝুঁকি নিয়ে হাতে চামচ ধরে, পরে অভ্রর মায়ের সাহায্যে ধীরে ধীরে রান্নার পদ্ধতি শিখতে শুরু করে। ঠিক আছে, দেখবো কেমন হয়। অব্রের মা ধৈর্য ধরে নীলাকে বোঝাচ্ছেন, হাতে হাতে দেখাচ্ছেন কিভাবে রান্না করতে হয়। নীলা ভেতরে ভেতরে অদ্ভুতভাবে আনন্দ পাচ্ছে, কিন্তু রাগের ছোঁয়া এখনো চোখে আছে। ডাইনিং রুম ভরে গেছে ধৈর্য, হাসি, ছোটখাটো দ্বন্দ্ব এবং ঘনিষ্ঠ আবহ দিয়ে। নীলা অস্বীকার করলেও ধীরে ধীরে শিখছে। অব্র তার পাশে পাশে খুশি হয়ে তাকিয়ে আছে। ডাইনিং রুমে সুগন্ধ ভরে গেছে। নীলা রান্না শেষ করেছে, স্বল্প রাগের ছোঁয়া চোখে, কিন্তু ভেতরে অদ্ভুত কৌতূহল। চল খাই, দেখছি কেমন হয়েছে। অব্র এবং মা ধীরে ধীরে নীলার রান্না খেতে বসলো। নীলা, সত্যি এই রান্না চমৎকার হয়েছে। বেশ ভালো হয়েছে, তুমি একেবারে ফাটিয়ে দিয়েছো বৌমা। নীলা মুখে কোনো পরিবর্তন রাখে না, ভেতরে ভেতরে মনটা খুশিতে লাফাচ্ছে, কিন্তু বাইরের চোখে সে তীক্ষ্ণ এবং রাগই থাকে। কিছুটা ঠিকই হয়েছে। অফিস থেকে বাড়ি ফেরার রাগ, টানা পড়েন এবং রান্নার ছোট্ট আনন্দ, সব মিলিয়ে নীলার ভিতরে এক অদ্ভুত খুশি জাগিয়েছে, কিন্তু সে তা প্রকাশ করে না। চোখের আগের ছোঁয়া রেখে ভিতরে ভিতরে আনন্দ ভোগ করছে। ডাইনিং রুমে হাসি, খুশি আর নীরব আনন্দের মিলন। অব্র খুশি, বাবা মা খুশি, আর নীলা চুপচাপ নিজের ছোট জয় অনুভব করছে। সন্ধ্যার হালকা বাতাস ব্যালকনিতে ভেসে আসে। নীলা একা দাঁড়িয়ে চুল ছেড়ে হালকা বাতাসে ঝুলছে। চোখের ভেতরে রাগ আর অদ্ভুত উত্তেজনা মিশে আছে।
অব্র নীরবভাবে নীলার কাছে এসে দাঁড়ালো। ধীরে ধীরে চুলে মুখ ডুবিয়ে নরম কণ্ঠে কিস করতে শুরু করলো। আমার বউ সব দিক থেকেই সেরা। নীলার শরীর কেঁপে উঠল। সে প্রথমে হালকা ধাক্কা দিতে চাইল, কিন্তু অব্রের কোমল কিস আর ঘনিষ্ঠতা তাকে স্থির করলো। তুই কেন এমন করছিস? অব্র চোখে হাসি ধরে রাখে। নীলা নিজের ভেতরের আবেগ অনুভব করছে, রাগ, উত্তেজনা আর অদ্ভুত আনন্দ। সব মিলিয়ে ভেতরের হালকা বাতাস, সন্ধ্যার নরম আলো এবং দুজনের মধ্যে ঘনিষ্ঠতা, রাগ এবং ভালোবাসার একে অপরের মধ্যে মিশে নীলা ধীরে ধীরে অব্রের পাশে নিজেকে শান্তি খুঁজতে শুরু করেছে। বউ, আমি তোমাকে আদর করব, তোমার কি কিছু বলতে ইচ্ছে আছে? নীলা কিছুই বলল না, শুধু চোখ বন্ধ করে অব্রকে অনুভব করছে। অব্র ধীরে ধীরে নীলার গালে হালকা কিস শুরু করলো, ঠোঁট থেকে ঠোঁটে ঘনিষ্ঠ স্পর্শে। নীলা কিছু বলল না, শুধু নিজের শরীরের প্রতিক্রিয়া অনুভব করছে। হৃদয় কেঁপে উঠছে, ভেতরে ভেতরে অদ্ভুত উত্তেজনা। অব্রের কোমল আদর আর কিসের ছোঁয়া, সন্ধ্যার হালকা বাতাস এবং নীলার চুপচাপ প্রতিক্রিয়া, সব মিলিয়ে ব্যালকনিতে এক রোমান্টিক আবহ তৈরি হচ্ছে। এই মুহূর্তে রাগ, দ্বন্দ্ব এবং ভালোবাসা একসাথে মিশে। নীলা ধীরে ধীরে অনুভব করছে, যদিও তা প্রকাশ করছে না। সন্ধ্যার হালকা বাতাস ব্যালকনিতে ভেসে যাচ্ছে। নীলা চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করে অভ্রর স্পর্শ অনুভব করছে। বউ, তুমি কিছু বলছো না? তাহলে আমি আরো আদর করব। অভ্র নীলাকে কোমল ভাবে কোলে তুলে ধীরে ধীরে রুমের দিকে এগোলো। নীলা কিছুই বলল না, শুধু হৃদয় কেঁপে যাচ্ছে। রুমে ঢুকেই অভ্র নীলাকে বিছানায় শুয়ে দিল। হালকা কিস, হাতের আদর, সব মিলিয়ে নীলার চুপচাপ প্রতিক্রিয়ার মধ্যে আবেগের ছোঁয়া ছড়ালো। নীলা চুপচাপ, চোখের আগে ছোঁয়া, কিন্তু ভিতরে ভিতরে হৃদয় কাঁপছে। অভ্র জানে সে ভিতরে আবেগ অনুভব করছে, তাই আরো কোমল এবং যত্নের সাথে আদর চালাচ্ছে। রুমে হালকা আলো, বাতাসের নরম ছোঁয়া এবং অভ্রের আদরের স্পর্শ, সব মিলিয়ে ঘনিষ্ঠ, রোমান্টিক ও আবেগপূর্ণ মুহূর্ত সৃষ্টি করছে। রুমে হালকা আলো ভেসে আসছে। নীলা চোখের আগের ছোঁয়া রাখলেও ভিতরে ভিতরে হৃদয় কেঁপে যাচ্ছে। অভ্র ধীরে ধীরে তার পাশে বসে কোমলভাবে আদর চালাচ্ছে। নীলা প্রথমে কিছুটা লজ্জা এবং অবাক হয়ে, কিন্তু ধীরে ধীরে তার হাত অভ্রের কাঁধে রাখলো, চোখে মৃদু উষ্ণতা। জান, একটু আদর করি। আমি আর পারছি না নিজেকে কন্ট্রোল করতে। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। তোমার জন্য সব সময় যত্ন করতে চাই। নীলা এবার নিজেও ধীরে ধীরে অভ্রকে আদর করতে শুরু করলো। হাতগুলো কোমলভাবে অভ্রের পেছনে, চুলে আঙ্গুল রেখে দুজনের চোখে চোখ, রাগ, উত্তেজনা আর ভালোবাসা একসাথে মিশে গেছে। রুমে হালকা বাতাস, আলো এবং ঘনিষ্ঠ স্পর্শ, সব মিলিয়ে মুহূর্তটি রোমান্টিক এবং আবেগপূর্ণ। নীলা অভ্রকে আদর করছে, অভ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। পারস্পরিক ভালোবাসা এবং ঘনিষ্ঠতা চারপাশে ছড়িয়ে পড়েছে। রুমে হালকা আলো ভেসে আসছে। অভ্র নীলাকে কোলে বসিয়ে কোমলভাবে আদর শেষ করলো। বউ, মন থেকে মেনে নিছো তো? নীলা লজ্জায় চুপচাপ, চোখ মেলে না, শুধু মাথা হালকা নত। ভেতরে ভেতরে হৃদয় কেঁপে যাচ্ছে। আমি জানি না। অভ্র হালকা হাসি ধরে রাখলো। সে বুঝতে পারছে নীলা লজ্জা পাচ্ছে, কিন্তু তার ভেতরে সম্মতি এবং আনন্দ স্পষ্ট। রুমের হালকা বাতাস, নীরবতা আর দুজনের মধ্যে নরম ঘনিষ্ঠতা। নীলা কিছু না বললেও অভ্র বুঝতে পারছে তার ভেতরের অনুভূতি। এই মুহূর্তে রাগ, লজ্জা আর ভালোবাসা একসাথে মিলেছে। রাতের আবহাওয়া আরো গভীর, ঘনিষ্ঠ হয়ে উঠেছে। রুমে হালকা আলো পড়ছে, বাতাসের নরম ছোঁয়া ভেতরে ঢুকছে। নীলা কোলে শুয়ে পড়েছে অভ্র, নীলার লজ্জা মিশ্রিত উত্তেজনা দেখে। বউ, আমি শুধু চাই তুমি শান্ত থাকো। তোমাকে কোলে নেই, কিছু বলো না। নীলার লজ্জা মিশ্রিত উত্তেজনা চোখে। নীলা প্রথমে কিছু না বলল, চোখ ভেজা, হৃদয় কেঁপে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে সে নিজেই অভ্রকে আঁকড়ে ধরলো। হাতগুলো কোমল ভাবে অভ্রকে ধরে রাখলো। ঠিক আছে, আমি চাই। অভ্র হালকা হাসি ধরে রাখলো, নরম কণ্ঠ ধীরে ধীরে চুম্বন শুরু করলো। নীলা প্রথমে থেমে গেলেও পরে নিজেও অভ্রকে আদর করতে শুরু করলো। দুজনের চোখে চোখ মিলল, রাগ, উত্তেজনা, ভালোবাসা সব মিলিয়ে ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হলো। রুমে হালকা বাতাস, আলো এবং দুজনের পারস্পরিক আদর। নীলা অভ্রকে আদর করছে, অভ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। ঘনিষ্ঠতা আর ভালোবাসার ছোঁয়া পুরো আবহ ভরে দিয়েছে। রাতের আবহাওয়া আরো গভীর, রোমান্টিক এবং আবেগপূর্ণ। নীলা ধীরে ধীরে রাগ ভুলে গিয়ে অভ্রের কাছে নিজেকে সম্পূর্ণভাবে তুলে দিচ্ছে। সকালের হালকা রোদ ঘরে ঢুকছে। নীলা ঘুম থেকে উঠে, চোখে অল্প রাগের ছোঁয়া, কিন্তু ভেতরে লজ্জা আর উত্তেজনা মিশে আছে। বউ, আমার আদরের কাছে হার মানলে এখন কি করবে?
নীলা চোখ বড় করে তাকালো, ঠোঁটে হালকা গালাগালি, কিন্তু ভেতরে অদ্ভুতভাবে লজ্জা পাচ্ছে। তুই দুষ্টুমি করছিস, আমি তোকে সহজে জিততে দেব না। অব্র নরম হাসি ধরে রাখলো। ধীরে ধীরে নীলার পাশে গিয়ে হাত দিয়ে একটু টানে। দেখো আমি আদর করি আর তুমি হার মানছো, তাই তো বললাম ম্যাডাম। নীলা রেগেও মিষ্টি হাসির ছোঁয়া মুখে। দুজনের মধ্যে ঝগড়া, কিন্তু মিষ্টি দুষ্টুমির আর ঘনিষ্ঠতার মিশ্রণ। ঠিক আছে, তবে মনে রেখো আমি পরের বার প্রতিশোধ নেব। সকালে রোদ, ঘর ভর্তি আলো, দুষ্টুমি এবং মিষ্টি ঝগড়া, সব মিলিয়ে ঘরটি ভরে গেছে আনন্দ, রোম্যান্স এবং পারস্পরিক ভালোবাসার আবহে। সকালের হালকা আলোতে নীলা ও অব্র একসাথে অফিসের দিকে এগোচ্ছিল। তাদের সঙ্গে হাঁটাহাঁটি, হালকা আর একে অপরকে দেখার ধনুষ্ট মুহূর্ত। অফিসে ঢুকতেই সহকর্মীরা চমকে গেল। কেউ চোখ বড় করে তাকালো, কেউ কান কষালো। নীলা ম্যাডাম, আপনি কি সত্যি অভ্রকে মেনে নিয়েছেন? হায় রে, অফিসে একসাথে চলে এলো। নীলা মুখে মৃদু হাসি ধরে রাখলো। রাগ নেই, কেবল লজ্জা মিশ্রিত আনন্দ। অব্র চোখে হাসি ধরে রাখলো। নীলা তার দিকে হালকা তাকিয়ে মুচকি হাসলো। দুজনের মধ্যে এক নিঃশব্দ বোঝাপড়া, ঘনিষ্ঠতা আর আনন্দের ছোঁয়া। অফিসের সবাই অবাক হলেও নীলা ও অব্র একসাথে হাসি মিশ্রিত আত্মবিশ্বাসে আবহ তৈরি করলো। ঘর ভর্তি আলো আর সকালের হালকা বাতাস, সব মিলিয়ে রোমান্টিক মুহূর্ত ফুটে উঠল। অফিসের বাতাস ভেসে আসে, সকলে কাজের মধ্যে ব্যস্ত। নীলা বসের চেয়ারে বসে ফাইল দেখে মাথা একটু চুলকাচ্ছে। অব্র ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো। বউ, এত কাজের চাপ আর তুমি কি চুপচাপ বসে থাকতে পারছো? তুই সব সময় আমার কাছে ঘুরছিস, কাজ করতে দিচ্ছিস না। অব্র নরম হাসি ধরে রাখলো, হাত দিয়ে হালকা ঠোঁট দিয়ে নীলার গালে কিস করলো। দেখো, আমি শুধু তোমার মন ভোলানোর চেষ্টা করছি, কাজের ফাঁকে ফাঁকে একটু আদর তো করি। আমাকে বিরক্ত করছিস। অব্র ধীরে ধীরে নীলার পাশে বসে হাত দিয়ে কোমলভাবে তার কাঁধে স্পর্শ রাখলো। নীলা প্রথমে ঠেকালো, পরে নিজেই ধীরে ধীরে হাত দিয়ে অব্রকে আদর করতে শুরু করলো। অফিসের হালকা আলো, বাতাসে নরম ছোঁয়া এবং দুজনের মধ্যে মিষ্টি ঝগড়া, রাগ, লজ্জা, দুষ্টুমি এবং ঘনিষ্ঠতা, সব মিলিয়ে মুহূর্তটিকে রোমান্টিক এবং আনন্দময় করে তুলল। সকল সহকর্মী চুপচাপ তাকিয়ে আছে, কেউ কেউ হেসে ফিসফিস করছে, কিন্তু নীলা ও অব্র একে অপরের দিকে মনোনিবেশ করে ঘনিষ্ঠ মুহূর্ত উপভোগ করছে। সন্ধ্যার হালকা আলো, অফিসের কাজ শেষ। অব্র নীলার দিকে তাকিয়ে হাসি ধরে রাখলো। বউ, চলো একটু ঘুরে আসি, বাইরে হাওয়া খাবে, একটু আনন্দ হবে। নীলা ব্রুকুচকে রাগ দেখালেও মুখে বলল না, ভেতরে মনে হচ্ছে যেতে চাইছে না। আমি যেতে চাই না। অব্র চোখে হাসি ধরে ধীরে ধীরে নীলার হাত ধরে দরজার দিকে টেনে নিয়ে গেল। চলো, বাধ্য করছি না, কিন্তু আজকে তোমাকে ঘুরতে নেবই, তুমি আমার বউ, আর আজ তোমার জন্য একটু আনন্দ। নীলা প্রথমে ঠেকাতে চাইল, কিন্তু অব্রর দৃঢ় চোখ আর কোমল স্পর্শে ধীরে ধীরে মেনে গেল। বাইরে বেরিয়ে হালকা বাতাস, রোদ এবং দুজনের মধ্যে নিঃশব্দ বোঝাপড়া। নীলা রাগ মিশ্রিত লজ্জা অনুভব করছে। অব্র ধীরে ধীরে হাসি ধরে থাকে, সামনে এগোচ্ছে। এভাবে দুজন একসাথে ঘুরতে যাচ্ছে। রাগ, লজ্জা, দুষ্টুমি এবং ভালোবাসার মিশ্রণে রাতটি আরো রোমান্টিক হয়ে উঠছে। হলুদ বিকেলের আলো পার্কের সবুজে মিশে যাচ্ছে। পাখির কিচিরমিচির, শিশুদের খেলা আর হালকা বাতাস, সব মিলিয়ে রোমান্টিক আবহ তৈরি করছে। বউ, ও দেখো কত সুন্দর মেয়ে। তুই বউ রেখে অন্য মেয়ের দিকে তাকাস, লজ্জা করে না? বউ তো ভালোবাসে না, আমি কি করব? নীলা রেগে ধাক্কা দিতে চাইলেও কিন্তু অব্র ঠোঁট দিয়ে তার গাল ছুঁয়ে ধীরে ধীরে হাসি ধরে রাখলো। আমি তোকে মেনে নেই ঠিকই, কিন্তু এই সাহস যেখানে আমি আছি সেখানে অন্য মেয়েকে দেখার কি প্রয়োজন? বউ, তুমি জানো আমি শুধু তোমার খেয়াল রাখি। নীলা রেগেও ভেতরে ভেতরে উত্তেজনা অনুভব করছে। দুজনের মধ্যে দুষ্টুমি, রাগ আর মিষ্টি ঝগড়া একসাথে মিলিয়ে পার্কের পরিবেশে এক নতুন ঘনিষ্ঠতা তৈরি করেছে। অন্য মেয়ের দিকে একবারও তাকালে আমি তোমার চোখ তুলে নিব। অব্র হালকা হাসি ধরে রাখলো, ধীরে ধীরে নীলার হাত ধরে হাঁটছে। বউ, তুমি তো জানো আমি শুধু মজা করছি, চোখ তুলতে হলে বউকে কিভাবে প্রতিহত করতে পারি। নীলা রেগেও লজ্জা মিশ্রিত হাত দিয়ে অব্রকে হালকা ঠেকালো। তুই ভাবছিস আমি ভয় পাই? আজকের পর থেকে সতর্ক থাকতে হবে। অম্র ধীরে ধীরে নীলার চোখে চোখ রেখে হাসলো। দুজনের মধ্যে রাগ, দুষ্টুমি আর মিষ্টি উত্তেজনা মিশে পার্কের পরিবেশকে আরো ঘনিষ্ঠ ও রোমান্টিক করে তুলল। রাতের আলো ঘরে হালকা ছায়া ফেলছে। জানালার ধুলো আলোর মধ্যে নরম বাতাস ভেসে আসছে। বউ, আজ একটু সুন্দর করে সেজে এসে আদর করো আমাকে। নীলা চোখ বড় করে তাকালো। রাগ আর লজ্জার এক অদ্ভুত মিশ্রণ তার চোখে। তুই কি বলছিস?
অব্র ধীরে ধীরে নীলার দিকে এগিয়ে আসে, হাসি ধরে রাখে। তার চোখে আনন্দ আর দুষ্টুমি ছিলি। দেখো, আমি আজকের রাতটাকে শুধু আমাদের বানাতে চাই। একটু আদর, একটু হাসি। নীলা লজ্জায় লাল হয়ে গেল, হাত দিয়ে নিজের চুল আঁচড়াচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে হৃদয়ে আনন্দে কেঁপে যাচ্ছে। ঠিক আছে, তবে শুধু এবার। অব্র হালকা হাসি ধরে রাখলো। জান, আজ তুমি আদর করো আমাকে। না, আমি। হঠাৎ সে অব্রর দিকে এগিয়ে এসে নিচে ঠোঁট চেপে ধরে কিস করতে শুরু করে। অব্র চোখ বড় করে তাকালো, আনন্দ আর অবিশ্বাসের মিশ্রণ। বউ, তুমি কি করছো? অব্র খুশিতে পাগল হয়ে ধীরে ধীরে কিস শুরু করলো। দুজনের ঠোঁট মিলল, হৃদয় স্পন্দিত হলো। নীলা প্রথমে লজ্জা পেলেও ধীরে ধীরে সে নিজেই আদর দেখাতে লাগলো। রাতের নরম আলো, হালকা বাতাস এবং তাদের ঘনিষ্ঠ কিস, সব মিলিয়ে ঘরটি ভরে গেল আবেগ, উত্তেজনা এবং ভালোবাসার মিশ্রণে। দুজনের চোখে চোখ মিলল। রাগ, লজ্জা, উত্তেজনা সব মিলিয়ে রাতটি রোমান্টিক এবং ঘনিষ্ঠ হয়ে উঠল। ভালোবাসি বউ। রাতের আবেগে দুজনের মধ্যে যে দূরত্ব ছিল তা অনেকটাই গলে গেছে। সকালের সূর্যের আলো জানালা ভেদ করে ঘরে ঢুকলো। নীলা রাজুক ভঙ্গিতে উঠে পড়ল, মুখে এখনো হালকা লজ্জার ছাপ। অব্র হাসি মুখে তাকিয়ে বলল, কিরে ম্যাডাম, আজ তো খুব সুন্দর লাগছে। কাল রাতে বুঝেছি তুমি শুধু রাগী না, ভেতরে একদম মিষ্টি মানুষ। চুপ থাকো, অফিসে লেট হয়ে যাবে, এসব আবল তাবল বলো না। নীলা ডাইনিং এ এলো। অব্রর মা নাস্তা সাজিয়ে দিলেন। পরোটা, ডিম ভাজি আর চায়ের গন্ধে ভরে গেল ঘর। নীলা খেতে খেতে চুপ করে থাকলেও মাঝে মাঝে চোরা ভাবে অব্রর দিকে তাকালো। অব্র খাওয়ার সময় মজা করে বলল, বউয়ের হাতে রান্না কবে পাবো? তোমার হাতের স্বাদ তো সবাই পেয়ে গেছে, এখন বারবার খেতে মন চায়। অফিসের টেনশন সামলানোর আগে রান্না পরে হবে। তবুও তার ঠোঁটে হালকা এক চিলতে হাসি ফুটে উঠল। অব্র তাঁদেরকে মনে মনে আনন্দে ভরে উঠল। খাওয়া শেষে দুজন একসাথে অফিসের জন্য বের হলো। অব্র বাইকে চেপে বসতে বললেই নীলা একটু লজ্জা পেল, কিন্তু কিছু না বলে চুপচাপ বসলো। রাস্তায় সকালের হাওয়া তাদের গায়ে লাগলো। মনে হচ্ছিল নতুন একটা অধ্যায় শুরু হলো তাদের জীবনে। অফিসের দিকে দুজন যাচ্ছিল, কিন্তু মনটা যেন অন্য কোথাও রয়ে গেছে। অফিসের সকালটা যেন অন্য দিনের থেকে আলাদা ছিল। সবাই অবাক হয়ে দেখছিল নীলা আর অব্র একসাথে এসেছে। চারদিকে ফিসফাস শোনা যাচ্ছিল, কেউ মুচকে হাসছিল, কেউ আবার কানে কানে বলছিল, মনে হয় ম্যাডাম অবশেষে অভ্রসেরকে স্বীকার করেছেন। নীলা এসব কথাই কিছু না বললেও ভেতরে অদ্ভুত কেমন একটা অনুভূতি হচ্ছিল। কাজ শুরু হলো। অব্র নিজের কেবিনে বসে ফাইল ঘাঁটছিল। হঠাৎ নীলাকে ডাক দিল। নীলা, এখানে আসো তো। নীলা বিরক্ত হয়ে কেবিনে এলো। টেবিলে এক গাদা কাগজ রাখা। এত সব কি কাগজ? সব দরকারি কাজের কাগজ, এখানে সই লাগবে। আমি কি তোমার পিএ নাকি যে সব কাগজপত্রে সই করে বেড়াবো? তুমি পিয়ে নাও, আমার বউ, আর আমি জানি তুমি অফিসেরও সিনিয়র বস, তাই তোমার সই থাকলে কাজটা আরও ভ্যালু পাবে। নীলা বিরক্ত হলেও কাগজগুলো একে একে হাতে তুলে নিল। প্রতিটা পড়তে গিয়ে বোঝার চেষ্টা করছিল। আমি না বুঝে সই করব না, আগে বলো কি আছে। ভালোই করছো, অন্ধভাবে সই করা উচিত না। সবই কোম্পানির দরকারি কাজ, কয়েকটা নতুন প্রজেক্টের অ্যাগ্রিমেন্ট আর কিছু অফিসিয়াল অনুমোদন। নীলা একদিকে বিরক্ত হচ্ছিল, আবার অন্যদিকে অব্রর দায়িত্বশীল ভঙ্গি তাকে অজান্তেই মুগ্ধ করছিল। ঠিক আছে, আমি পড়ে তারপর সই করব। তোমার ভরসাই আমার সবচেয়ে বড় দরকার। নীলা হঠাৎই চোখ সরিয়ে নিল। বুকের ভিতর অজানা একটা কাঁপুনি ছড়িয়ে পড়ল। বাইরে থেকে সে কঠিন রূপটা ধরে রাখলেও ভেতরে যেন একটু একটু করে গলে যাচ্ছিল। অফিসে দিনের কাজ স্বাভাবিকভাবেই চলছিল। অব্র তার কেবিনে বসে একটার পর একটা ফাইল সাজাচ্ছিল, আর নীলা সামনে বসে কাগজপত্র চেক করছিল। টেবিল ভর্তি এগ্রিমেন্ট, অনুমোদনের কাগজ আর নতুন প্রজেক্টের ফাইল। এত কাগজ জমে আছে, তুমি একাই সামলাও কিভাবে? সবাই তো আছে, তবু শেষমেশ দায়িত্ব আমার কাঁধেই আসে। তবে আজ তোমাকে পেয়েছি, তাই কাজ হালকা লাগছে। আমি সাহায্য করছি মানে এই না যে তুমি আমাকে ফাঁকি দিয়ে সব চাপ দিবে। অব্র চুপ করে রইল, কিন্তু তার ভেতরে অন্যরকম এক খেলা চলছিল। নীলা যখন ফাইলগুলো মনোযোগ দিয়ে পড়ছিল, তখনই অব্র খুব চতুরভাবে একটা বিশেষ কাগজ ঢুকিয়ে দিল অন্য ফাইলগুলোর ভিতরে। ওটা দেখতে হুবহু অফিসিয়াল ডকুমেন্টের মতো, কিন্তু আসলে ভিতরে অন্য কিছু লেখা। দেখি এবার আমার বউ কাগজটা না দেখে সই করে দেয় কিনা। নীলা কাগজপত্রে চোখ বোলাচ্ছিল, অল্প অল্প করে নিচ্ছিল, মাঝে মাঝে কিছু প্রশ্ন করছিল, আবার অব্র ধৈর্য ধরে উত্তর দিচ্ছিল। হঠাৎ সেই বিশেষ কাগজটা সামনে চলে এলো। ঠিক আছে, এটাও হয়তো দরকারি।
সে আর দ্বিতীয়বার না ভেবেই সই করে দিল। অব্র চুপচাপ তাকিয়ে রইল, চোখে মুখে যেন দুষ্টুমি ছিলি। এই নাও, সব হয়ে গেল, এবার একটু শান্তিতে বসো। তুমি তো আমার কাজ অনেক সহজ করে দিলে, ধন্যবাদ মিসেস অভ্র। আবার মিসেস বলছো? তোমার এইসব ডায়লগ আমার পছন্দ না। অব্র কোনো উত্তর দিল না, শুধু চুপ করে বসে থাকলো, ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। নীলা কিছুই টের পেল না, কিন্তু অব্রের মনে হচ্ছিল এই কাগজটার রহস্য একদিন জানবে নীলা, আর তখন তার মুখটা দেখতে আমি ভীষণ চাই। সকালটা অন্য দিনের চেয়ে ভিন্ন ছিল। নীলা আজ অফিসে যেতে একটু দেরি করলো। আয়নার সামনে দাঁড়িয়ে সে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে ভাবলো, আজ অফিসে শান্ত থাকবো। গতকাল এত ঝগড়া করেছি, আজ আর নতুন করে শুরু করব না। গাড়ি থেকে নেমে যখন অফিস ভবনে ঢুকলো, তখনই আশেপাশের কেমন এক অদ্ভুত গুঞ্জন টের পেল। সবাই চুপচাপ ফিসফিস করছে। নীলা ভ্রু কুঁচকে সোজা কেবিনের দিকে এগোলো। কেবিনের দরজায় পৌঁছে ভেতরে তাকাতেই তার চোখ আটকে গেল। অব্র এমডি চেয়ারে বসে আছে। এই, তুমি আবার এখানে বসেছো কেন? মজা করছো নাকি? ওঠো তো, বাবা আসলে কি ভাববে? নীলা ভেতরে ঢুকতে উদ্যত হতেই অব্র হঠাৎ কড়া গলায় বলল, স্টপ, এখানে ঢোকার সাহস কোথায় পেলে তুমি? এটা আমার রুম। নীলা থমকে গেল, অবাক চোখে তাকিয়ে রইল। কি বলছো এসব? এটা তোমার রুম, এমডির চেয়ার, তুমি কেন বসলে? অব্র হেলান দিয়ে হালকা হাসলো। টেবিলের ড্রয়ার খুলে এক গুচ্ছ কাগজ বের করে সামনে রাখলো। এটা আর তোমাদের কোম্পানি না মিস নীলা, গতকাল তুমি যেসব কাগজে সই করেছো তার ভেতরে একটা ছিল মালিকানা হস্তান্তরের এগ্রিমেন্ট। আজ থেকে এই কোম্পানি আমার নামে। নীলার বুক ধরফর করতে লাগলো, যেমন মাটি ফুঁড়ে যাবে। কি? আমি সই করলাম? মানে তুমি আমাকে ঠকালে? আমি ঠকাইনি, তুমি না পড়ে সই করে দিয়েছিলে। আমি শুধু সুযোগটা কাজে লাগিয়েছি। এখন থেকে এই অফিস, এই চেয়ার, এই কোম্পানি সব আমার। নীলা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ভেতরে রাগ, কষ্ট আর বিস্ময় মিশে যেন ঝড় বয়ে যাচ্ছিল। তুই তুই বিশ্বাসঘাতক, আমাকে ধোকা দিলি। না, আমি তোমার স্বামী। স্বামী কখনো নিজের জিনিস ধোকা দিয়ে নেয় না। তুমি আমার, তোমার বাবার কোম্পানিও এখন আমার। নীলা বাকরুদ্ধ হয়ে গেল। সারা অফিসের কর্মচারীরা বাইরে দাঁড়িয়ে এই দৃশ্যে সাক্ষী হচ্ছিল। নীলার মনে হচ্ছিল তার দুনিয়া যেন হঠাৎ করে উলটপালট হয়ে গেল। অফিস কেবিনে নীরবতা নেমে এসেছে। কেবল নীলার ভিতরে রাগ, অপমান আর অবিশ্বাস চারপাশে ছড়িয়ে পড়েছিল। সবার চোখের সামনে অব্রকে দেখে তার মাথা ঘুরছিল। হঠাৎই নীলা এগিয়ে গিয়ে অব্রর কলার শক্ত করে ধরে টেনে কাছে আনলো। তার চোখ লাল হয়ে উঠেছে। শয়তান, এমনটা কেন করলি? আমি তোকে ধীরে ধীরে মেনে নিতে শুরু করেছিলাম, এমনকি তোকে ভালোবাসতেও শুরু করেছিলাম, অথচ তুই এইভাবে আমাকে ধোকা দিলি। অব্র প্রথমে চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ ঠোঁটে তীক্ষ্ণ এক হাসি ফুটল। তুমি ভালোবাসা বলছো নীলা? তোমরা কি কখনো ভেবেছো অন্যের ভালোবাসা, অন্যের কষ্টের কথা? তোমার বাবা একদিন আমার বাবাকে ধোকা দিয়ে এই কোম্পানি কেড়ে নিয়েছিল। আমরা পথে বসেছিলাম, মা বাবা কষ্টে দিন কাটিয়েছে। আমি আজ শুধু সেই প্রতিশোধ নিয়েছি। নীলার হাত হঠাৎ শিথিল হয়ে গেল অব্রর কলার থেকে। সে স্তব্ধ হয়ে গেল। না, এটা সত্যি হতে পারে না, আমার বাবা এমন করতে পারে না। পেরেছে, আর সেই কারণে আমি এতদিন অপেক্ষা করেছি, তোমাকে বিয়ে করেছি। তোমার বাবার চোখের সামনে তার অহংকারের আসন থেকে কোম্পানি কেড়ে নিলাম। এখন বুঝেছো কেন? নীলার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, যেন মাটির তলায় নেমে যাচ্ছে সে। তাহলে আমাদের বিয়ে, তোমার যত আদর, সবই প্রতিশোধের খেলা ছিল? না নীলা, প্রতিশোধ আমার লক্ষ্য ছিল, কিন্তু এর মধ্যে অজান্তে আমি তোমাকেও ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার জয়ের কোনো মানে নেই। নীলা এক পা পিছিয়ে গেল। সে বুঝতে পারছিল না রাগ করবে নাকি কান্নায় ভেঙে পড়বে। প্রতিশোধের দাবানলে অব্র তাকে জড়িয়ে ফেলেছে, অথচ তার ভেতরের একটা অংশ এই মানুষটার প্রতি দুর্বল হয়ে গেছে। অফিস কেবিনে নীরবতা, অব্রর ঠোঁটে বিজয় হাসি। হঠাৎ দরজা জোরে খুলে গেল। ভেতরে ঢুকলেন নীলার বাবা। তার চোখ লাল, মুখে রাগ আর অপমান মিশে আছে। অব্র, তুই 1 নম্বর প্রতারক। সাহস হলো কিভাবে আমার কোম্পানির মালিকানা নিজের নামে লিখে নিলি? তুই নষ্ট মানুষ, তুই কিছু না, বের হয়ে যা আমার অফিস থেকে। অব্র হেসে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার কণ্ঠ ছিল কঠিন, কিন্তু চোখে ঝিলিক ছিল আত্মবিশ্বাসের। মাফ করবেন, এখন আর এটা আপনার অফিস নয়। আমার নামে সব কাগজে সই আছে। বেরিয়ে যাওয়ার সময় আপনার, মিস্টার চৌধুরী। নীলার বাবা মুহূর্তেই থমকে গেলেন।
অপমানের আগুনে চোখ জ্বলছিল। তিনি মেয়ের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন। চলো নীলা, এই শয়তানের সাথে তোকে এক মুহূর্ত থাকতে দিব না। অব্র হঠাৎ সামনে এসে পথ আটকে দিল। তার চোখ রক্তিম হয়ে উঠল। নীলা কোথাও যাবে না। সে আমার স্ত্রী, আমার সংসার, আমার সম্মান। আপনার রাগ থাকতে পারে, কিন্তু নীলা আমার কাছ থেকে যেতে পারবে না। নীলা কাঁপতে কাঁপতে অব্রর দিকে তাকালো, তারপর বাবার দিকে। অশ্রু জমে উঠেছে চোখে। না অব্র, আমি তোমার মতো খারাপ মানুষের সাথে একটুও থাকতে চাই না। প্রতিশোধের নামে আমার জীবন নিয়ে খেলা করেছো। আমি তোমাকে ঘৃণা করি। অব্রর মুখমণ্ডল গম্ভীর হয়ে উঠল। সে ধীরে ধীরে নীলার সামনে এগিয়ে এলো, তার কণ্ঠে প্রতিজ্ঞার দৃঢ়তা। তুমি যতই ঘৃণা করো, আমাকে ছাড়তে পারবে না নীলা, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচব না। তুমি আমার স্ত্রী, আমার জীবনের অংশ। ভালোবেসে হোক, ঘৃণাই হোক, তোমাকে আমি ছাড়ব না। নীলার বাবা হতবাক হয়ে গেলেন। তিনি মেয়ের হাত শক্ত করে ধরলেন, কিন্তু অব্রের দৃষ্টির সামনে দাঁড়ানো কঠিন হয়ে উঠল। নীলা দাঁড়িয়ে রইল দুই প্রিয়জনের মাঝে। এক পাশে বাবার স্নেহ, অন্য পাশে অব্রর অদম্য অধিকার। ভেতরে ভেতরে তার বুকটা কেঁপে উঠছিল। অফিসের উত্তপ্ত পরিবেশ শেষে নীলা বাবার হাত ছাড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার বাবার চোখে ছিল ক্ষোভ, কণ্ঠে অপমানের আগুন। শেষমেশ তিনি অব্রকে একবার ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন। বাবা চলে গেলেও নীলার বুকের ভিতর কান্নার ঢেউ উঠছিল। আর অব্র একরকম জোর করেই তাকে গাড়িতে তুলে নিল। পথ জুড়ে দুজনের মাঝে নীরবতার দেয়াল। অব্রর চোখ ছিল কড়া, আর নীলার নিজের ভিতরের ক্ষোভ সামলাতে পারছিল না। বাড়ি ফিরে দরজা খোলার সঙ্গে সঙ্গে নীলা আর নিজের ভেতরের আগুন আটকে রাখতে পারল না। মা, মা দেখুন তো আপনার ছেলের কাণ্ড। ও আমার জীবনটা শেষ করে দিচ্ছে। ও প্রতারক। ও আমার বাবাকে ধ্বংস করলো। আমি এর সাথে একসাথে থাকতে পারবো না। অব্রের মা রান্নাঘর থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন। তার চোখে বিস্ময়, কণ্ঠে উদ্বেগ। কি বলছো মা? কি হয়েছে তোমাদের? অভ্র, ব্যাপারটা কি? নীলা কাঁদতে কাঁদতে পুরো ঘটনাটা উগড়ে দিল। অব্র নীরব পুরো দাঁড়িয়ে ছিল। অব্র নীরব মুখে দাঁড়িয়ে ছিল, একবারও প্রতিবাদ করলো না। শুধু তার চোখে জেদ, যেন সে নিজের কাজের সঠিকতা প্রমাণ করার জন্য প্রস্তুত। আপনার ছেলে শয়তান। আমার বাবার কোম্পানি নিজের নামে লিখে নিয়েছে। আমি ওর সাথে এক মুহূর্তও থাকতে চাই না। অব্রর মা হতবাক হয়ে অব্রর দিকে তাকালেন। তার কণ্ঠ কেঁপে উঠল। অভ্র, এ কি সত্যি? অব্রর ঠোঁটে হালকা এক তৃপ্তির হাসি ফুটল। সে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ মা, আমি সত্যিই নিয়েছি, কারণ একদিন ওর বাবাই আমার বাবাকে ধোঁকা দিয়েছিল। আমি শুধু হিসেব মিটিয়েছি। অব্রর মা অবাক হয়ে চুপ মেরে গেলেন। আর নীলা কেঁপে কেঁপে চিৎকার করল। এই পরিবারেও যদি কেউ আমার কথা না শোনে, আমি এখান থেকে চলে যাব। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। সবার মুখে অবাক দৃষ্টি। আর নীলার কান্নার শব্দ চারদিকে ছড়িয়ে পড়ল। নীলার চিৎকার চারদিক কেঁপে উঠছিল। সে বারবার বলছিল, আপনার ছেলে আমার বাবাকে ধ্বংস করেছে। অব্রর মা হঠাৎ নিঃশ্বাস ফেলে শান্ত স্বরে এগিয়ে এসে নীলার কাঁধে হাত রাখলেন। সত্যি মা? সবটাই সত্যি? তোমার বাবা একদিন আমাদের ঠকিয়ে সব কেড়ে নিয়েছিল। এই কথাটা শুনে নীলা যেন জমে গেল। চোখ বড় বড় করে তাকালো শাশুড়ির দিকে। বুকের ভেতরটা হু হু করে উঠল। কি মা, আপনি কি বলছেন? আমার বাবা? না, এটা কখনো সম্ভব না। আমার বাবা এমন মানুষ না। তুমি যাকে দেবদূত ভাবছো, সেই আমার বাবাকে নিঃস্ব করেছিল। তোমার বাবার কারণে আমার বাবার লজ্জা, কষ্ট আর অপমানে জীবন কাটিয়েছে। আমি শুধু সেই অন্যায়ের প্রতিশোধ নিয়েছি। নীলার চোখ ভিজে উঠল। মনে হচ্ছিল পৃথিবীটা যেন তার পায়ের তলা থেকে সরে যাচ্ছে। একদিকে বাবার প্রতি অগাধ বিশ্বাস, অন্যদিকে শ্বশুর শাশুড়ির কণ্ঠে ফুটে ওঠা তিক্ত সত্য। না, আমি বিশ্বাস করি না। আমার বাবা এমন হতে পারে না। হয়তো তোমরা ভুল বুঝছো। হয়তো তোমরা বদনাম করছো ওনাকে। অব্রর মা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারটায় বসলেন। চোখে জল এসে গেল। আমাদের কিছুই ভুল নয় মা। আমি নিজে দেখেছি কিভাবে আমাদের ব্যবসা হাতছাড়া হলো। তোমার বাবার কাছে কাগজে সই করে সব কিছু দিয়ে দিয়েছিল তোমার শ্বশুর। আমরা তখন অসহায় হয়ে গিয়েছিলাম। নীলা এক পা পিছু হটে গেল। বুকের ভেতর বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ্ব চলছিল। না, আমি কিছু শুনতে চাই না। অব্র, তুমি প্রতিশোধের নামে আমার বাবাকে দোষী বানাচ্ছ। আমি তোমাকে ঘৃণা করি অব্র। অব্রের চোখে তখন শুধু জেদ আর ব্যথার মিশ্রণ। সে ঠান্ডা গলায় বলল, তুমি যতই অস্বীকার করো, সত্যি বদলাবে না। আর তুমি ঘৃণা করলেও আমি তোমাকে ছাড়বো না, কারণ তুমি আমার স্ত্রী। নীলা স্থির হয়ে গেল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। মনে হলো সে যেন জীবনের সবচেয়ে বড় ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে।
অব্র নীলাকে রুমে নিয়ে এলো। নীলা শোনো, আমি চাইনি তোমাকে আঘাত দিতে, আমি শুধু সত্যিটা তোমার সামনে আনতে চেয়েছিলাম। নীলা বিছানায় বসা, চোখ নামিয়ে আছে, কাঁধ কাঁপছে। হঠাৎ মুখ তুলল তীব্র রাগে। চুপ, একদম চুপ। আমার বাবার নামে একবারও খারাপ কিছু বলবে না। শোনো অব্র, তুমি প্রতিশোধ নিতে আমাকে ব্যবহার করেছো, তাই তো? না নীলা, তোমাকে কখনো ব্যবহার করিনি, আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি, কিন্তু আমি আমার বাবার চোখের জলও ভুলতে পারিনি। নীলা ঠোঁট কামড়ে দাঁত কর্মর করলো, চোখ দিয়ে পানি পড়তে লাগলো, তবুও কণ্ঠে কঠোরতা। ভালোবাসা? যে মানুষ আমার বাবার বিরুদ্ধে এত নোংরা কথা বলে, তাকে আমি কখনো ভালোবাসতে পারবো না। আমার কাছে তুমি শয়তান ছাড়া কিছুই নও। অব্র এগিয়ে গিয়ে নীলার হাত ধরতে চাইল। নীলা হাত ঝটকা মেরে সরিয়ে দিল। তুমি চাইলে আমাকে ঘৃণা করো, তবু আমি তোমাকে বোঝাতে চাই সব কিছু যেমন দেখছো তেমন নয়। তুমি শুধু একবার সত্যিটা চোখ দিয়ে দেখো, কান দিয়ে শোনো। আমি কিছু শুনবো না। তোমার কোনো কথা বিশ্বাস করার মতো অবস্থায় নেই আমি। আমার বাবাই আমার ভরসা। ওনাকে নিয়ে যদি আর একটাও খারাপ কথা বলো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। অব্র চুপচাপ তাকিয়ে থাকলো নীলার দিকে, চোখে কষ্ট, ঠোঁটে নিঃশব্দ দীর্ঘশ্বাস। সে জানে এই মুহূর্তের আগে অন্ধ নীলাকে বোঝানো অসম্ভব। তুমি চাইলে আজ আমাকে ঘৃণা করো, কিন্তু একদিন আমি প্রমাণ করব সত্যি কে অপরাধী। আর সেই দিন তুমি নিজেই বুঝবে আমি তোমার শত্রু নই, তোমার সবচেয়ে কাছের মানুষ। নীলা মুখ ফিরিয়ে নিল, চোখের পানি মুছল হাতের চাপে, কিন্তু ভেতরে ভেতরে তার বুক ভেঙে যাচ্ছে। সারা রাত নীলার চোখে ঘুম আসেনি, মনের ভেতর শুধু অব্রর মুখ আর বাবার ছায়া ঘুরপাক খাচ্ছিল। যদি অব্রর কথাই সত্যি হয়, এই প্রশ্ন তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, কিন্তু অহংকার আর বাবার প্রতি অন্ধবিশ্বাস তাকে কোনো উত্তর খুঁজে পেতে দিচ্ছিল না। পরের দিন সকালে অব্র কঠিন সিদ্ধান্ত নিল। নীলার বাবাকে নিজ হাতে বাসায় নিয়ে এলো। ড্রয়িং রুমে ভারী পরিবেশ, অব্রর মা বাবা নিঃশব্দে বসে আছে। নীলা কৌতূহলী চোখে বাবাকে দেখে দাঁড়িয়ে আছে, আর অব্র নিশ্চুপ। আঙ্কেল, আজ সব সত্য নীলার সামনে বলুন, ওর জানার অধিকার আছে। নীলার বাবা প্রথমে একটু থমকালেন, তারপর চোখ নামিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ নীলা, অব্র যা বলেছে সব সত্যি। অনেক বছর আগে আমি লোভে পড়ে ওদের বাবাকে ঠকিয়ে ব্যবসাটা দখল করে নিই। তখন ভেবেছিলাম ওরা কিছু করতে পারবে না, কিন্তু আজ সেই ভুলের ফল ভোগ করছি। নীলা যেন আকাশ থেকে পড়ে গেল। সে বিস্ময়ে চোখ বড় বড় করে বাবার দিকে তাকিয়ে থাকলো। ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হলো না। আপনি সত্যি এই কাজ করেছেন? আমাকে কখনো বলেননি কেন? আমি তো সব সময় ভেবেছি অব্র আমার কর্মচারী, অথচ আসল অন্যায়টা আপনি করেছিলেন। নীলার বাবা মাথা নিচু করে বসে রইলেন। অপরাধ বোধে গলা ভারী হয়ে এলো। আমি দুঃখিত মা, স্বার্থের নেশায় আমি অমানুষ হয়ে গেছিলাম, অব্রর বাবা মায়ের সাথে অন্যায় করেছিলাম। নীলা হঠাৎ ভেঙে পড়ল, ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলো। সে ছুটে গিয়ে বিছানার কোণে বসে মুখ ঢেকে নিল। অব্র ধীরে ধীরে এগিয়ে গেল। সে কোনো কথা বলল না, শুধু নীলার পাশে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখলো। দেখো নীলা, আমি কখনো তোমাকে কষ্ট দিতে চাইনি, শুধু চেয়েছিলাম তুমি সত্যিটা জানো। নীলা চোখ ভেজা মুখ তুলে অভ্রর দিকে তাকালো। বুকের ভেতর এক অদ্ভুত টান অনুভব করলো। সে অভ্রকে ঘৃণা করতে চাইলেও পারল না। আমার বাবার স্বীকারোক্তি তার ভেতরের বিশ্বাস ভেঙে দিল। নীলা নিঃশব্দে অভ্রের বুকে মাথা রাখলো। চোখের পানি গড়িয়ে পড়ল। নীলা ভাঙা হৃদয় নিয়ে বিছানার পাশে বসে রইল। চোখে অশ্রু, গলা কাঁপছে। সে নিজেকে ধরে রাখতে পারছিল না। আমাকে ক্ষমা করে দাও অব্র। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক রাগ দেখিয়েছি, অনেক আঘাত দিয়েছি। অব্র নীরব, শুধু চোখে কোমল হাসি। ধীরে ধীরে নীলার হাত ধরে নিজের হাতে নিল। নীলা, আমি সবই মেনে নিয়েছি, তোমার রাগ, তোমার অভিমান সবই তোমার ভালোবাসার অংশ। আমি শুধু চাই তুমি শান্ত থাকো। অব্র নীরব, শুধু চোখে কোমল হাসি। ধীরে ধীরে নীলার হাত ধরে নিজের হাতে নিল। নীলা ধীরে ধীরে অব্রের হাত চেপে ধরল। চোখের পানি মুছে কিছুটা লজ্জা ও অনুশোচনার মিশ্রণে হেসে উঠল। আমি বুঝতে পারছি তোমার ভালোবাসা কতটা গভীর। আমি এতদিন কেবল রাগ করেছি, কিন্তু এখন আমি চাই তোমার পাশে থাকতে। অব্র চোখে উষ্ণতা নিয়ে নীলার হাতে হাত রেখে বলল, তুমি যদি চাও আমরা একসাথে সব ভুল ভুলে সুখী হব, আর আমি তোমাকে কখনো কষ্ট দিতে দেব না। আমি বিশ্বাস করি তুমি আমার ধৈর্য ও ভালোবাসার মূল্য বুঝেছ। আমি তোমাকে আরো কাছের মতো মেনে নিচ্ছি।
এই মুহূর্তে দুজনের হৃদয় মিলল। অতীতের রাগ, অভিমান, সমস্ত ভুল স্বীকার ও ক্ষমার ছোঁয়ায় ঘরটা যেন শান্তি আর ভালোবাসায় ভরে উঠল। পরের দিন সন্ধ্যা নেমেছে। রুমে হালকা আলো, বাইরের বাতাসের শব্দ। নীলা এখন শান্ত, কিন্তু চোখে লজ্জার আভা। অব্র ধীরে ধীরে নীলার পাশে চলে এলো। নীলা, তুমি শান্ত তো? আজ থেকে সব ভুল ভুলে শুধু আমাদের। নীলা চোখ ছোট করে চুপচাপ মাথা নাড়ালো। মুখে সামান্য হাসি, কিন্তু ভেতরে হৃদয় উদ্দীপনায় কেঁপে উঠছে। বউকে আদর করবো তো? তুমি কি পারবে? তুমি চুপ করো, আমি কিচ্ছু বলবো না। অব্র ঠোঁটের কোনায় হালকা হাসি ছেড়ে ধীরে ধীরে নীলার গালে কিস করলো। নীলা প্রথমে লজ্জা পেলেও কোনো প্রতিরোধ করতে পারলো না। দেখো, আমি তোমাকে আদর করতে পারি, আর তুমি বাধা দাও না। নীলা হঠাৎ ধীরে ধীরে নিজেই অব্রকে কিস করতে শুরু করলো। অব্র আনন্দে পাগল হয়ে ওকে আরো কাছে টেনে নিল। দুজনের ঠোঁট মিলল, চোখে চোখ, মৃদু হাসি আর দুষ্ট ঝলক। দুজন ধীরে ধীরে বিছানায় শুয়ে গেল। হাতের ছোঁয়া, কিসের মিষ্টি খেলায় তারা যেন পৃথিবীর সব ঝড় ভুলে গেল। দেখো বউ, আমাদের ছোট ছোট দুষ্টুমি সবচেয়ে মধুর। তুমি পাগল, আমি আর কিচ্ছু বলবো না, শুধু তোমার কাছে থাকবো। রুমে নীরবতা, শুধু দুজনে নিঃশ্বাস আর হালকা হাসির শব্দ। রাতটা শেষ হলো তাদের মিষ্টি আদর ও দুষ্টুমি ভরা কিস দিয়ে। তাদের ভালোবাসা পূর্ণতা পেল। সমাপ্ত।